ও না আনলেও আমি আসবো। এত আদর বুঝি আমি নিব না। পিউ তিতিরকে জড়িয়ে ধরলো, তারপর বলল, ভাবি তুমি অনেক ভালো, তোমাকে দেখলে আদর করতে ইচ্ছে করে। তিতির পিউয়ের গাল ধরে বলল, আর তুমিও এত কিউট যে খালি আদর করতে ইচ্ছে করে। আচ্ছা আচ্ছা, এবার ভাইয়ের কাছে একটু যাও, আমার ভাইয়াটাও কিন্তু অনেক কিউট। তিতির মুগ্ধের ঘরে ঢুকে দরজাটা ভিজিয়ে দিল। মুগ্ধ খালি গায়ে ঘুমাচ্ছে, তিতির ওর পাশে বসলো। খুব ইচ্ছে করছিল ওর বুকে হাত রাখতে, কিছু না ভেবে তিতির মুগ্ধর বুকে হাত রাখলো। এই প্রথম বোধহয় ওর যা ইচ্ছা হলো তাই করলো। মুগ্ধর ঘুম ভেঙে গেল, কিন্তু তিতিরের স্পর্শ বুঝতে পেরে ঘুমের ভান করে রইল। তিতিরের খুব ইচ্ছে করছে মুগ্ধর বুকে একটা চুমু দিতে, কিন্তু মুগ্ধ যদি জেগে যায়, ওর যা পাতলা ঘুম, জেগে গেলে যাবে। তিতির মুগ্ধর বুকে একটা চুমু দিয়ে উঠতে নিয়ে আর উঠতে পারলো না। মুগ্ধ ওকে জড়িয়ে ধরেছে। তিতির বলল, ছাড়ো, কেউ এসে পড়বে। আসুক তো, কি হয়েছে? মুগ্ধ কাউকে ভয় পাই নাকি? তুমি ভয় না পেলেও আমি পাই, ছাড়ো। আরে এত ছটফট করছো কেন? শোনো না। কি? তুমি এটা কেন করলে? কোনটা? এই যে আমার বুকে হাত রাখলে, চুমু দিলে। তিতিরের মাথাটা মুগ্ধের বুকের উপর ছিল। তিতির মুগ্ধের বুকে জোরে একটা কামড় দিয়ে বলল, ঘুমের ভান করেছিলে? ছি, তুমি একটা খুব খারাপ। ভালো হয়েছে, আমি খারাপই। আর তাই এখন তুমি যেটা করেছো সেটা আমিও করব। কোনটা? কি করবে? তুমি কি করেছো সেটা তুমিই চিন্তা করো, ঠিক সেটাই করব। আমি নিজের মুখে বললে তো আবার রাগ করবে। তিতির লজ্জায় মাটিতে মিশে যাচ্ছিল। কি করবে এখন? মুগ্ধর হাতে কামড় দিল। মুগ্ধ এটার জন্য রেডি ছিল না, তাই হাত আলগা হতে তিতির উঠে দৌড় দিয়ে ঘর থেকে বের হতে নিল। কিন্তু তার আগেই মুগ্ধ দৌড়ে ধরে ফেললো ওকে। তিতির বলল, ছেড়ে দাও, মাফ চাই, এরকম আর করব না। মুগ্ধ পেছন থেকে তিতিরকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে একটা চুমু দিতে ও লাফিয়ে উঠল। নিজেকে প্রাণপণে ছাড়াতে চাইলো মুগ্ধর হাত থেকে। মুগ্ধ ওর হাত আলগা করে দিল তিতির কি করে দেখার জন্য। তিতির নিজেকে কোনো রকমে ছাড়ে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। ব্যাপারটা কি হলো মুগ্ধ বুঝতে পারলো না। অবাক হয়ে চেয়ে রইল তিতিরের চলে যাওয়া পথের দিকে। তিতিরের গায়ের ধাক্কায় দরজাটা এখনো নড়ছে। মুগ্ধ হিসাব মিলাতে পারছিল না। কাল রাতে তিতির ঘুমের ঘরে বলেছে মুগ্ধ কেন ওকে আদর করে না, এখন আবার আদর করতে যেতেই এরকম করলো যেন চাচ্ছেই না। অল্প বয়সী মেয়েদের সাথে প্রেমে এই এক ঝামেলা বটে, তারা কখন যে কি চায় তা বোঝা বড় দায়। কিন্তু তিতিরাজ যেভাবে চলে গেল তাতেও কিছুটা অপমানিত বোধ করেছে। ওর নিজের উপর যে পরিমাণ কন্ট্রোল আছে তাতেও তিতিরকে বছরের পর বছর এক ফোঁটা না ছুঁয়েও থাকতে পারবে। লাঞ্চ টাইমে আবার দেখা হলো তিতিরের সাথে, কিছুই বলল না। মুগ্ধ চুপচাপ খেয়ে উঠে গেল। উঠে বেসিনে হাত ধুচ্ছে এমন সময় মা বলল, কোথায়? পতেঙ্গা যাওয়ার সময় কোথায়? এখন তো 3টা বেজেই গেছে। তিতির চিন্তায় পড়ে গেল। মুগ্ধ এভাবে বলছে কেন? রাগ করেছে নাকি? কিন্তু রাগ কেন করবে? বুকে কিস করতে না চাইলে কি ওভাবে বের হয়ে যেত ঘর থেকে? আচ্ছা, মুগ্ধ কি সত্যি করতো নাকি ওকে দেখি লজ্জা দেওয়ার জন্য বলেছিল? মুগ্ধ তো মজা করে কত কিছুই বলে, তারপরও বললেও এভাবে প্রিপারেশন নিয়ে ধরে তো না কখনো। ইস, কেন যে মুগ্ধর বুকে ঘুমন্ত অবস্থায় ভাবে কিস করতে গিয়েছিল। খুব ভুল হয়েছে, কিন্তু ও কী বা করবে? মুগ্ধকে যে ওর কত রকম ভাবে আদর করতে ইচ্ছে করে তা তো কোনোদিনও উচ্চারণও করতে পারবে না। মা বলল, মুগ্ধ তিতিরের দিকে তাকিয়ে বলল। তুমি বাসায় বোর হচ্ছ? তিতির বলল, না, পিউ আর আন্টির সাথে ছিলাম সারাদিন, একটু বোর হয়নি। ওকে। মুগ্ধ নিজের ঘরে চলে গেল। মনে হলো এই বাচ্চা মেয়েটার সাথে রাগ করে কি হবে, ও তো রাগটা বুঝেই না। সে যাই হোক, ওর আসলে কি হয়েছিল? ও কি রাগ করেছিল নাকি লজ্জা পেয়েছিল? লজ্জা তো সব সময় পায়, কিন্তু এভাবে রিফিউজড কখনো কিছুতে করে না। মুগ্ধ ঘরে ঢোকার পর মা তিতিরকে জিজ্ঞাসা করলো, না তো, কি করে বুঝলেন আন্টি? আরে আমার ছেলের সব বিহেভিয়ার আমার মুখস্থ, সব বুঝতে পারছি তোমার উপরেই কোন কারণে রাগ করেছে। আর তুমি জানোই না। ও ও আমার সাথে কখনোই রাগ করেনি, তাই বুঝতে পারছি না। পিউ বলল, ভাবি ভাইয়া আসলেই রাগ করেছে, তুমি দেখো গিয়ে কি হয়েছে। ওদের কথার মাঝে মুগ্ধ শার্ট পরতে পরতে নিজের ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞাসা করলো, মা, বাবা কি বাইকটা নিয়ে বেরিয়েছে? ওহ আচ্ছা, বাইকের চাবিটা দাও। তোরা না, আমি একা বের হব, শহরে যাব, কাজ আছে। একা কোথায়? তোমরা আছো তো? মুগ্ধ তিতিরের দিকে তাকিয়ে বলল, তুমি আসলেই যাবে? গেলে রেডি হয়ে আসো। আর আমি কিন্তু আজকে ঘোরাতে পারবো না, আমি কাজে যাচ্ছি। তিতিরের তবু যেতে ইচ্ছা করছে, কিন্তু কি বলবে? ওকে বলতে হলো না, মা বলল। তারপর তিতিরের দিকে ফিরে বলল। তিতির বলল, পিউ তুমিও চলো। পিউ বলল,
না না, আমি যাব না, আমার কাজ আছে, তোমরা যাও। তিতির পিউয়ের রুমে গেল। 5 মিনিটের মধ্যেই মুখটা ধুয়ে ড্রেস চেঞ্জ করে চুলগুলো একটা ছুটি করে বেরিয়ে এলো। মা চাবি এনে মুগ্ধর হাতে দিতে দিতে তিতিরের দিকে চেয়ে বলল। তিতির হাসলো। মুগ্ধ বলল, তোমার কি মনে হয় মা, তোমার ছেলে অর্ডিনারি কাউকে বিয়ে করতে চলেছে? তিতির ঠিক তেমন যেমনটা তোমার ছেলের জন্য দরকার। এই কথা বলেই মুগ্ধ বের হলো। মা তিতিরের কাছে এসে বলল। তিতির লজ্জা পেয়ে বেরিয়ে গেল। বাইকে উঠে বসে মুগ্ধর কাঁধে হাত রেখে পেছনে ফিরতেই পিউ মা হাত তুলে টাটা দিল। তিতিরও টাটা দিল। ওরা যখন টিলার উপর থেকে নামছিল, স্নিগ্ধ স্কুল থেকে ফিরছিল, ওদের বাইকে দেখতে পেয়ে 2 আঙ্গুল মুখে দিয়ে একটা সিটি বাজালো। মুগ্ধ থামলো না, যেতে যেতেই জোরে জোরে বলল, কানের নিচে একটা দিব ফিরে এসে। স্নিগ্ধ চিৎকার করে বলল। ততক্ষণে মুগ্ধ অনেক দূর চলে গেছে, তাই আর উত্তর দিল না। তিতির বলল, ও অনেক দুষ্টু না? মারাত্মক। মুগ্ধ তিতিরকে জিজ্ঞাসা করলো, পতেঙ্গা রোডে বাইক রাইডে যাবে? তিতির মুগ্ধকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর পিঠের উপর মাথা রেখে বলল, তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। যদি জাহান্নামে নিয়ে যাই? যাব। মুগ্ধ তিতিরকে পতেঙ্গা রোডে নিয়ে স্পিড বাড়িয়ে দিল। উন্মত্ত বাতাস যেন ওদেরকে উড়িয়ে নিয়ে যাবে। 2 পাশে গাছ, মাঝখানে পিচঢালা রাস্তা, সমুদ্রের ঢেউয়ের শব্দ। আহা, আনন্দ রাখার জায়গা পাচ্ছে না তিতির, অথচ আসার আগে বলছিল ঘোরাতে পারবে না। এরপর সন্ধ্যা নেমে এলে মুগ্ধ ওকে নিয়ে নাভাল রোডে চলে গেল কাঁকড়া খেতে। তিতির বলল, তোমার না কাজ আছে, এখানে এলে যে? হ্যাঁ, ফ্রেন্ডদের সাথে দেখা করার কাজ। ওদের বলে দিয়েছি ওরা এখানেই আসবে। ও, কিছুক্ষণের মধ্যেই চলে এলো গরম গরম মশলা দিয়ে লাল করে ভাজা কাঁকড়া। মুখে দিয়েই তিতির বলল, এত মজার কাঁকড়া আমি কোনো দিনও খাইনি। জানি তো, কুয়াকাটার লেবু বনের কাঁকড়া আরও মজা। আমি যাব। অবশ্যই নিয়ে যাব কোনো একদিন। ওখানে কাঁকড়া ছাড়াও আরও অনেক কিছু আছে। কি আছে? ওখান থেকে সূর্যাস্ত সূর্যোদয় দুটোই ভালো দেখা যায়। একটা জাতীয় উদ্যান আছে যেখানে অসংখ্য গাছ আর বিভিন্ন রকম পানি দেখা যায়। আচ্ছা, আর বিভিন্ন রকম পাখি দেখা যায়। পাশেই সমুদ্র, জায়গাটা খুবই শান্তির। লাল কাঁকড়ার দ্বীপও আছে একটা। লেবু বনের ওই দিকটাও অনেক সুন্দর। এক পাশে সমুদ্র, আরেক পাশে বালুতে জন্মানো গাছ, অসাধারণ। আর বলো না, আমার এক্ষুনি যেতে ইচ্ছে করছে। আচ্ছা যাও, আর বলবো না। তিতির হঠাৎ মুগ্ধর একটা হাত ধরে বলল, তোমার বাসার সবাই এত ভালো কেন? সবার সাথে এমন ভালো না, তোমাকে পছন্দ হয়েছে তাই তোমার সাথে এত ভালো। সত্যি? সত্যি। আচ্ছা, তুমি বাসায় কয়দিনের জন্য বলে এসেছো? 5 দিন। কিন্তু আমার ছুটি তো 3 দিন, একদিন আজ চলেও গেল। জানি তো, তবু আমি এক্সট্রা টাইম নিয়ে এসেছি। আগে চলে গেলে তো আর প্রবলেম নেই। ও আচ্ছা, তোমার এক্সট্রা টাইমের কথা শুনে একটা আইডিয়া এলো মাথায়। কি? তোমার যদি কোনো আপত্তি না থাকে, চলো যাওয়ার সময় একটা দিন বান্দরবানে ঘুরে আসি। আমাদের বাসা থেকে 1 ঘন্টাও লাগে না যেতে। ধরো সকালে বের হলাম, সারাদিন ঘুরে রাত্রের বাসে ঢাকা চলে গেলাম। বান্দরবান সিটিতেই ঘোরাঘুরি করব। আমার কিছু পছন্দের জায়গা আছে, তোমাকে সেসব জায়গায় নিয়ে যাব। ইটস আ গ্রেট আইডিয়া, কিন্তু তোমার তো ছুটি নেই। আমি তো আর ছুটি নিয়ে আসিনি, আজ সরকারি ছুটি ছিল। কাল পরশু শুক্রবার শনিবার অফিসে বলিও নি বাড়ি আসবো। তুমি যদি বান্দরবান যাও তো তখন ছুটি নিয়ে নেব। আমি যাব, প্লিজ। মুগ্ধ হেসে বলল। কিছুক্ষণ পর মুগ্ধর ফ্রেন্ডরা এলো। মুগ্ধ তিতিরকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। অনেক আড্ডা হলো, তারপর ফিরে এলো বাসায়। রাতে সবার সাথে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেল। অবশেষে 1টার দিকে যে যার মতো ঘুমাতে গেল। বিছানায় শুয়ে আছে, শুধু ঘুম আসছে না। এমন সময় ফোন বেজে উঠল মুগ্ধর। ওপাশ থেকে তিতিরের গলা। হ্যালো, বলো। কি করছো? শুয়ে আছি। শুয়ে শুয়ে কি করছো? করার মানুষ তো এখানে নেই, পিওর ঘরে। তিতির মুচকি হেসে বলল, জানো, ঘুম আসছে না আমার। পিউয়ের ঘরে? জীবনেও বিশ্বাস করি না। বাসের মধ্যেই যেভাবে ঘুমিয়েছো, আর এখানে বিছানায়ও তোমার ঘুম আসছে না? তখন তো তুমি পাশে ছিলে। তো তুমি পাশে থাকলে এত শান্তি লাগে, তোমার ছোঁয়া পেলে আবেশে ঘুম চলে আসে। সেই জন্যই তো দুপুরবেলা ওরকম করলে। ইস, সরি। এত কাছে থেকেও ফোনে কথা বলার কোনো মানে হয় না। চলো ছাদে যাই। বের হও রুম থেকে। বাই দ্য ওয়ে, পিউ কি জেগে? না, ও ঘুমিয়ে পড়েছে। আচ্ছা দেন, বের হও, ছাদে যাই। তিতির বেরিয়ে এলো। মুগ্ধর হাত ধরে ছাদে চলে গেল। মুগ্ধ আকাশের 4টার দিকে তাকিয়ে বলল, দেখেছো, আমাদের একসাথে সব মুহূর্তগুলোতে চাঁদ আমাদের সাথে। আমরা লাকি। মুগ্ধ সিঁড়ি রুমের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে তিতিরকে বুকে টেনে নিল। তারপর বলল,
এবার বলো তো দুপুরে ওরকম করলে কেন? সরি, আমার আসলে খুব লজ্জা লাগছিল। তুমি যা বলছিলে, ছি, আর ভয় করছিল যদি কেউ চলে আসে। এখন ভয় করছে না? না, এখন তো রাত। তার মানে কি রাতে তোমার সাথে যা করতে চাইবো তাই করতে দিবে? ইস, কখনো না। এই কথা বলেই তিতির সরে যেতে চাইল। মুগ্ধ বলল, খুব শক্ত করে ধরেছি, আমি নিজে না ছাড়লে ছাড়াতে পারবে না। তিতির মুগ্ধর বুকে কামড় দিল। মুগ্ধ ব্যথা পেলেও ছাড়ল না, বলল, তোমার যত অত্যাচার আর যত ভালোবাসা সব আমার বুকের উপর কেন? আমি কি কখনো তোমার... কথা শেষ করতে দিল না তিতির। একটা হাত দিয়ে মুখ চেপে ধরল মুগ্ধ, ওর সেই হাতে চুমু খেলো। তিতির বলল, প্লিজ মুখ সামলে কথা বলো। তোমার কিছু কিছু কথায় আমার খুব বেশি লজ্জা লাগে। মুগ্ধর হাতটা সরিয়ে দু হাতে তিতিরের মুখটা ধরে বলল, তোমার লজ্জা মাখা মুখটা দেখতেও তো আমার খুব বেশি ভালো লাগে। তিতির এ কথায়ও চোখ নামিয়ে নিল। চাঁদের আলো পড়ে কি মায়াবী দেখাচ্ছে তিতিরকে। মুগ্ধ চোখ ফেরাতে পারছিল না। নিচু হয়ে তিতিরের ঠোঁটের কাছে ঠোঁট নিতে তিতির আবার হাত দিয়ে ওর মুখ চেপে ধরল, বলল, না প্লিজ। মুগ্ধ তিতিরকে ছেড়ে দিল, কিন্তু তিতির চলে গেল না, দাঁড়িয়ে রইল। মুগ্ধ পকেটে হাত গুজে অন্যদিকে তাকিয়ে রইল। তিতিরের মনে হলো মুগ্ধ আবারও রাগ করেছে, কিন্তু মুগ্ধ তখন রাগ করে নিজেকে সামলে নিচ্ছিল। তিতির মুগ্ধর কাছে এসে বলল, রাগ করো না প্লিজ, আমার কেমন জানি লাগে, কখনো করিনি তো। বলতে বলতেই তিতির কান্না করে দিল। মুগ্ধ অবাক। তিতির আর দাঁড়ালো না, হাঁটা শুরু করলো নিচে যাওয়ার জন্য। মুগ্ধ দৌড়ে ওকে ধরে ফেললো। এই পাগলি, কি হচ্ছেটা কি? আমি রাগ করেছি কে বললো? তুমি যতদিন না চাইবে আমি কিছুই করব না, কান্না থামাও। আমি তোমার এক্স গার্লফ্রেন্ডের মতো স্মার্ট না। শোনো, কাল রাতে তুমি কান্না করতে করতে বলেছিলে আমি আমার এক্সদের কিস করেছি, কিন্তু তোমাকে করিনি। তার মানে আমি ওদের তোমার থেকে বেশি ভালোবেসেছিলাম। কেমন লাগে এসব কথা শুনতে? ইস, জীবনেও আমি এসব বলিনি। বলেছো বাবা, আরো অনেক কিছু বলেছো। কি বলেছি? সবটা বলল। তিতির সব অস্বীকার করে মুগ্ধর হাত ছেড়ে নিচে চলে যেতে নিল। মুগ্ধ আবার ওর হাত ধরে থামিয়ে গান শুরু করে দিল, মান্না দের সেই বিখ্যাত গানটা। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। মুগ্ধর পরিবারের সবাই যেমন ছিল, ওর বাবা ছিল তার পুরোপুরি উল্টো। উনি খুব সিরিয়াস টাইপের মানুষ, কিন্তু মুগ্ধ বেশ সাবলীল ছিল ওর বাবার সাথে। তিতির ভাবতেও পারেনি এত বড় একটা ইন্টারভিউ ওকে দিতে হবে ওনার কাছে। সকালবেলা 10টা-11টার দিকে উনি এসেছিল। তিতির মুগ্ধ তখন বাগানে ছিল। বাবা ওদের দেখতে পায়নি, কিন্তু ওরা দেখতে পেয়েছিল। ওনার ইউনিফর্ম দেখে তিতির মুগ্ধকে জিজ্ঞাসা করেছিল, তোমার বাবা পুলিশ? মুগ্ধ হেসে বলেছিল, হ্যাঁ। কই, কখনো বলনি তো। তুমিও তো কখনো জিজ্ঞেস করোনি। তা বলে তুমি বলবে কেন? বাদ দাও। শোনো, মায়ের মতো ওনাকেও পা ধরে সালাম করতে যেও না যেন। অতিভক্তি চোরের লক্ষণ ভাবে, এমনি মুখে সালাম দিও। তিতির পরে বুঝেছিল মজাটা। ওর বাবা এত এত কোশ্চেন করেছিল যে তিতিরের মনে হচ্ছিল ও কোনো আসামি। প্রশ্ন পর্ব শেষ হতেই উনি বলেছিল। লাঞ্চ করে বাবা চলে যায়। যাওয়ার সময় মুগ্ধকে সাথে করে নিয়ে যায়। তিতিরের বিকালটা মা আর পিউয়ের সাথে সুন্দরভাবে কেটে যায়। ওরা এত আপন করে নিয়েছে যে তিতিরের মনেই হচ্ছে না প্রথমবার এসেছে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। মুগ্ধর আসার খবর নেই। তিতির মুগ্ধকে ফোন করলো, কিন্তু মুগ্ধ ধরলো না। কিছুক্ষণ পর মুগ্ধ কল ব্যাক করলো। মুগ্ধ, আমার তিতির পাখিটা কি করছে? তোমার জন্য অপেক্ষা করছে। আজকে বাবা একটা কাজে পাঠিয়েছিল, কাজ শেষ, আমি ফিরছি 40-45 মিনিটের মধ্যে। তাড়াতাড়ি আসো না, তোমার জন্য সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? আমি যদি খুব তাড়াতাড়ি ছাড়াই তাহলেও তো 30 মিনিট লাগবে, তার আগে তো পারবো না বাবা। এই না না, আস্তে চালাও, কোনো সারপ্রাইজ নেই। হাসলো। তিতির বলল, আচ্ছা, বাইকটা তুমি ঢাকা নিয়ে যাও না কেন? তাহলে এত দূর থেকে অফিসে যেতে কষ্ট হতো না, 1.5 ঘন্টা আগেও রওনা দিতে হতো না। এটা তো বাবার বাইক, মাকে পেছনে নিয়ে ডেটে যায়। তিতির হাসলো। মুগ্ধ আরো বলল, আমাদের এদিকটা শহর থেকে কত দূরে দেখেছো? বের হওয়ার সময় রিক্সা, সিএনজি যে কোনোটাই পাওয়া মুশকিল, তখন এই বাইকটাই কাজে দেয়। পিউ, স্নিগ্ধ সবাই চালাতে পারে। সিরিয়াসলি? হুম। বাহ, তাহলে তুমিও একটা বাইক কিনে নাও। না, আমি একটা গাড়ি কিনবো। ও, মনে মনে কি ভাবছো? গাড়ি কেনার এত টাকা কোথায় পাবো? না না, তা কেন ভাববো? ভাববে না কেন? আমার বাবার তো অনেক টাকা নেই, আমারও নেই। গাড়ি কেনার টাকা কোথায় পাবো ভাবা উচিত তোমার। কোথায় পাবে? নতুন অফিস আমার কাছে খুবই সন্তুষ্ট। এ বছরের মাথায় একটা প্রমোশন হতে পারে,
হয়ে গেলে আমি ইচ্ছে করলে কার লোন অথবা হোম লোনে নিতে পারবো। তখন আমি কার লোন নেব? ও, শোনো তিতির, এরকম হয়ে থাকলে কিন্তু তোমার সংসার ভেসে যাবে। মানে বুঝিনি। মানে এই যে তোমার হাজবেন্ড কি করছে, কেন করছে, কিভাবে করছে, তুমি তার খবর রাখবে না। আমি বললাম গাড়ি কিনবো, তুমি জিজ্ঞেসও করলে না কিভাবে কিনবো। একটু কৌতূহল থাকা ভালো, তা না হলে তোমার হাজবেন্ড দুনিয়ার আকাম করে বেড়ালেও তুমি টের পাবে না। হাজবেন্ডের এই ধরনের সকল কার্যকলাপ সম্পর্কে জানার অধিকার ওয়াইফের আছে। তিতির হেসে বলল, তোমার ব্যাপারে আমার অনেক কৌতূহল, কিন্তু তোমার কাজের ব্যাপারে কোনো কৌতূহল নেই। আমি জানি তুমি যাই করবে ঠিকই করবে। আমি জানি তুমি যা করবে ঠিকই করবে। তুমি কোনো অন্যায় করতেই পারো না। বিশ্বাস ভালো, অন্ধবিশ্বাস ভালো না। তেমনই ভালোবাসা ভালো, অন্ধ ভালোবাসা ভালো না। তুমি আমাকে অন্ধভাবে ভালোবাসো, আমি তোমাকে অন্ধভাবে বিশ্বাস করি। যাও, কাটাকাটি। মুগ্ধ হেসে ফেলল। তিতির বলল, এসব কথা বলে আর সময় নষ্ট করো না প্লিজ, আসো। এত তাড়া কিসের? চুমু দিবে? এই আমি রাখি। তিতির ফোন রেখে দিল। তিতির মনে মনে বলল, আমি তো নিজে থেকে দিতে পারবো না, কিন্তু তুমি যদি চাও আজ আর বাধা দেব না আমি। মুগ্ধ ফিরল প্রায় ৩৫ মিনিট পর। রাত প্রায় 10টা বাজে। বাড়িতে ঢুকেই দেখলো ড্রয়িং রুমে পিউ টিভি দেখছে। মুগ্ধ জিজ্ঞাসা করলো, সবাই কোথায় রে? মারবো এক চর। বাসায় ঢুকে সব সময় তো আমি সবার খোঁজ নেই। এটা কি নতুন নাকি? ও, মুগ্ধ নিজের ঘরে চলে গেল ফ্রেশ হতে। তিতির টের পেয়েছে মুগ্ধ এসেছে। ও এখন মাছের কাবাব বানাচ্ছে, যেটা মুগ্ধ খুব পছন্দ করেছিল। তাই এখনো সামনে যেতে পারেনি। বুকটা ঢিপ ঢিপ করছে, যেন প্রেম হওয়ার পরদের প্রথম দেখা হতে যাচ্ছে। মুগ্ধ এসেছে শুনে মা ওর জন্য চা বানাচ্ছিল। শেষ হতেই বলল, এত রাতে চা? ও আচ্ছা। এ কথা শুনেই তিতির লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললো। মা ওকে এক হাতে জড়িয়ে ধরে বলল। তিতির কিছু বলল না, মুচকি হাসলো। মানুষটা কত সরল, না হলে ভবিষ্যতের চিন্তার কথা এভাবে কেউ মুখের উপর বলে? মা আবারও বলল, তোমার চা। মুগ্ধ কাপটা ধরে টেবিলে রাখলো। তারপর তিতিরের আরো কাছে এসে তিতিরের মুখটা দুহাতে ধরে চোখে চোখ রেখে নিচু গলায় বলল, একটা কথা রাখবে? হালকা কাঁপছিল। তিতিরেরও একই অবস্থা, চোখ সরালো না, বলল, রাখবো, বলো। বিয়ের দিন থেকে প্রতিদিন তুমি শাড়ি পরবে আজীবন? তুমি বললে পরবো। বউ হলে তোমাকে মারাত্মক লাগবে। এবার মাথা নিচু করে হাসলো। মুগ্ধ তিতিরের চোখের উপর এসে পড়া চুলগুলোকে সরিয়ে কপালে চুমু দিয়ে বলল, এত বড় একটা সারপ্রাইজ পাবো সত্যি ভাবিনি। তিতির শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না। পিউ ওর পাশে শুয়ে বিভিন্ন রকম গল্প জুড়ে দিয়েছে। প্রত্যেকটা কথা এত আগ্রহ নিয়ে বলছে যে তিতির হাসি হাসি মুখ করে শুনছে। নিজের অজান্তে পিউয়ের কথায় তাল মিলাচ্ছে, কিন্তু একটা শব্দ তিতিরের কান পর্যন্ত যাচ্ছে না। ওর মাথায় একটা ব্যাপারই ঘুরছে। মুগ্ধ অপেক্ষা করছে ওর জন্যে। তখন ডিনার টাইম হয়ে গেছিল আর সবাই জেগেও ছিল, তাই মুগ্ধ তিতিরকে নিয়ে তখনই রুম থেকে বেরিয়ে এসেছিল। তারপর খেয়ে দিয়ে যাওয়ার সময় সুযোগ বুঝে বলেছিল, পিউ ঘুমাচ্ছে না, যাবে কি করেও। এমন সময় মুগ্ধর ফোন এলো। তিতির ধরলো না। পিউ বলল, আরে ধরো, কথা বলো। আমি না হয় একটু পরেই বলি। আমার সামনে অস্বস্তি লাগলে বারান্দায় গিয়ে কথা বলতে পারো। তিতির বারান্দায় চলে গেল। ফোনে হ্যালো ও বলতেই মুগ্ধ 2 লাইন গাইল। আমি কি করব বলো? পিউ তো ঘুমোচ্ছে না, ওর সামনে দিয়ে যাওয়াটা কি ঠিক হবে? না না, পাগল, ছোট বোন না আমার। সেটাই। কতক্ষণ আর ঘুমিয়ে পড়বে এক সময়। তারপর এসো, আমি জেগে আছি, নো প্রবলেম। আচ্ছা। শোনো, কি? এই সারপ্রাইজিং প্ল্যানটা কি মায়ের ছিল? না হলে গয়নাগাটি কোথায় পেতাম? আর আমি তো শাড়িও পরতে পারি না, মা পরিয়ে দিয়েছে। ও, ওগুলো কি মা তোমাকে একেবারে দিয়ে দিয়েছে? কিন্তু আমি বলেছি এগুলো এখন মায়ের কাছেই থাকবে। আমি বউ হয়ে এলে দিতে। এখন এগুলো আমি যত্ন করে রাখতে পারবো না। তাছাড়া বাসায় যাওয়ার পর আম্মু জিজ্ঞেস করলে বলবোই বা কি? ওহ, তাও ঠিক। সেজন্যই নেইনি, মাকে বুঝিয়ে বলেছি, মা বুঝেছে। দেখেছো আমার মা কত রোমান্টিক। সত্যি অনেক অনেক রোমান্টিক। আচ্ছা তিতির, তুমি এখন যাও, পিউকে ঘুম পাড়াও। তিতির হেসে ফোন রেখে দিল। তিতির ঘরে ঢুকতেই গল্প কন্টিনিউ করলো পিউ। তিতির চোখ মেলে দেখলো পিউ নেই পাশে। আলো দেখে কান্না পেল। সকাল হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সকাল 8টা বাজে। কখন ঘুমিয়ে পড়েছিল খেয়ালই তো নেই। ফোনটা হাতে নিয়ে দেখলো মুগ্ধর 3টা মিসড কল আর 2টা মেসেজ জমে আছে। ফার্স্ট মেসেজটা ওপেন করলো।
আমার ঘুমকুমারি কি আমাকে অপেক্ষায় রেখে ঘুমিয়ে পড়লো? রাত 2টার দিকে এসেছে এই মেসেজ, সেকেন্ড মেসেজ। আচ্ছা ঘুমাও তাহলে, বাট আমার ঘুমের 12টা বেজে গেছে। তোমার নীল শাড়ি পরা বউ মুখটা চোখে ভাসছে। গুড নাইট, ওকে? এই মেসেজটা এসেছে ভোর 4:30টায়। তিতির এবার আর কান্না আটকে রাখতে পারলো না। পিউ রুমে ঢুকে দেখলো তিতির কাঁদছে, বলল, ভাবি কি হয়েছে তোমার? কাঁদছো কেন? তিতির কান্না থামাতে চাইছে কিন্তু পারছে না, কিছুতেই কান্না থামছে না। পিউ বলল, আরে বলো না কি হয়েছে, প্লিজ বলো, আমার খুব খারাপ লাগছে। তিতির কি বলবে ভেবে পেল না, সত্যিটা তো আর বলতে পারবে না। তিতিরের হাতে মোবাইল দেখে পিউ জিজ্ঞাসা করলো, কেন, খারাপ খবর পেলে নাকি? তিতিরের মাথায় কিছু আসলো, ও বানিয়ে বলল, তোমার ভাইয়া অনেকগুলো কল করেছিল অনেক রাতে। আমি ঘুমিয়েছিলাম, ধরতে পারিনি, মাত্র দেখলাম ও সারা রাত জেগেছিল। পিউ তিতিরকে জড়িয়ে ধরে বলল, আরে ভাবি, ফোন ধরতে পারিনি বলে কাঁদছো? তুমি ভাইকে এত ভালোবাসো? তিতির বলল, না, ও সারা রাত জেগে আমাকে কল করেছে, নিশ্চয়ই মিস করছিল। অথচ আমি এমন মরা ঘুম দিয়েছি যে কিছু টেরই পাইনি। ও আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি কোনোদিনও বোধহয় সেভাবে ভালোবাসতে পারবো না। আমি খুব খারাপ। পিউ তিতিরের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, এই পাগলি, কান্না করে না। ভাইয়া রাতে ঘুমায়নি তো কি হয়েছে? এখন তো ঘুমাচ্ছে। ও তো এতক্ষণ ঘুমায় না, ভোরবেলায় উঠে যায়। কাল রাতে ঘুমায়নি বলেই হয়তো এখনো ঘুমাচ্ছে। কোনো কথাই কাজ হলো না। তিতির কাঁদতেই থাকলো। মা পিউকে ডাকতে ডাকতে ঘরে ঢুকলো। পিউ, এই পিউ, এতক্ষণ লাগে আসতে? কি করছিস তুই? ঘরে ঢুকতেই মা তাজ্জব বনে গেলেন। কাছে এসে পিউকে সরিয়ে তিতিরের কাঁধে হাত রেখে বললেন, কি হয়েছে আমার লক্ষ্মী আম্মুটার? কাঁদছে কেন? তিতির কিছু বলল না। পিউ সবটা বলতেই মা হেসে তিতিরকে জড়িয়ে ধরে বললেন, বাহ, আমার ছেলে দেখছি খুব ভাগ্যবান। এইটুকুর জন্য বউ এমন ভাবে কাছে। বউটা যদিও একদম ছেলে মানুষ, একদম আনাড়ি, কিন্তু বুকে প্রেম আছে গদগদ। আজ বুঝলাম ছেলে আমার কি করে তোমার জন্য এত পাগল হলো। তিতির এই কথায় লজ্জা পেয়ে গেল। মা তিতিরের চোখ দুটো মুছে বলল, সত্যি এই দুদিন আমি তোমাকে যতটুকু দেখেছি তাতে আমি বুঝে গেছি আমার ছেলে তোমার সাথে ভালো থাকবে। এই চুজি মুড্ডি ছেলেটাকে নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম। আজ আমি নিশ্চিন্ত। ওকে সারা জীবন এমনভাবেই ভালোবেসো মা, কখনো ওকে একলা ছেড়ো না। তোমার আর কিচ্ছু করতে হবে না, আর কোনো দায়িত্ব নেই। বাকি সবকিছু আমার ছেলেই সামলে নেবে। তিতির কিছু বলল না, কিন্তু কান্না থামলো। পিউ বলল, ভাবি, তোমাদের বাস যেন কয়টায়? তোমার ভাইয়া তো বলেছিল 11টায়। মা বলল, যাবে যখন আরো আগে রওনা দিলে ভালো হতো, রাত হয়ে যাবে না যেতে যেতে। পিউ বলল, ভাইয়া বুঝবেও সব। এইসব ব্যাপারে আমাদের চেয়ে ভাইয়ের অভিজ্ঞতা অনেক বেশি। 11টায় বাসে যখন যাচ্ছে নিশ্চয়ই ভালো বুঝেই যাচ্ছে। তিতির কিছু বলল না। মা বলল, আচ্ছা মা, এখন ওঠো, শাড়ি পাল্টে নাও, ফ্রেশ হয়ে নাও। আমি একেবারে গোসল করে ফেলবো। সারাদিন তো জার্নি করতে হবে। ও হ্যাঁ, ঠিক আছে, করো। মা ঘর থেকে বের হবার সময় পিউকে বলল, মুগ্ধকে এখনই ডাকিস না, সারা রাত যখন ঘুমানি আর একটু ঘুমাক। তিতির গোসল করে ড্রয়িং রুমে আসতেই মা বলল, তিতির নাস্তা করে নাও, আমরা সবে অনেকক্ষণ আগে নাস্তা করে ফেলেছি। ও উঠুক, একসাথেই খাবো। ওর তো উঠতে দেরি হতে পারে, তুমি খেয়ে নাও না। দেরি হলেও সমস্যা নেই, আমার খিদে পায়নি। 9:30টার দিকে তিতির পিউয়ের ঘরে বসে সেজগোজ কাজটা সেরে নিচ্ছিল। পেছন থেকে মুগ্ধ বলল, এই যে সুন্দরী, এভাবে ছলনা করলে আমার সাথে, এটা কি ঠিক হলো? তিতির এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড়ে গিয়ে মুগ্ধকে জড়িয়ে ধরলো। মুগ্ধ ওকে জড়িয়ে ধরতেই কেঁদে ফেললো। আরে আরে, কি হলো এটা? কাঁদছো কেন? সরি, আমাকে মাফ করে দাও। মাফের কথা আসছে কোথেকে? তোমাকে আমি সারা রাত অপেক্ষা করিয়েছি, তারপর ভম্বলের মতো ঘুমিয়েছি। আমি খুব খারাপ, আমি অমানুষ, আমি জঘন্য। এই পাগলি, থামো, না হলে চড় মেরে দাঁত ফেলে দেবো। কত বড় সাহস আমার বউকে যা তা বলা! তিতির থামছেই না। মুগ্ধ তিতিরের মুখটা তুলে ভেজা চোখে চুমু দিয়ে বলল, আজ রাতে তো বাসে একসাথেই থাকবো, পুষিয়ে দিও। তিতির কিছু বলল না। মুগ্ধ বলল, অনেক হয়েছে, এবার থামো আর ব্রেকফাস্ট করতে চলো। আধ ঘন্টার মধ্যে বের হতে হবে, না হলে বাস মিস করব। ওরা যখন বের হচ্ছিল মুগ্ধর মা তিতিরকে জড়িয়ে ধরলে, কপালে চুমু দিলেন।
পিউকেও জড়িয়ে ধরে বিদায় নিল তিতির। ওদের ছেড়ে যেতে কেন জানি কষ্ট হচ্ছে, এরা যেন কেউ পর না, শুধু 2-3 দিন না, শত জনমে চেনা। প্ল্যান মাফিক ওরা 11টার বাসে বান্দরবন রওনা হলো। যদিও 1 ঘন্টা লাগার কথা, কিন্তু প্রায় 1টা বেজে গেল পৌঁছাতে। বাস থেকে নেমে মুগ্ধ বলল, বান্দরবানে এখন আমাদের কাজ হলো খালি যাওয়া। মানে আসলেই এখানে কি প্ল্যান তার কিছুই বলনি আমাকে? বলবো কি করে? এসব ডিসকাশন বাসায় বসে করলে প্রবলেম না? এখন বলো না আমরা কোথায় কোথায় যাব? এই নীলগিরি যাব? না, নীলগিরি অনেক দূর রে বাবা। আমরা এখন আমার প্রিয় এক রেস্টুরেন্টে ভাত খাবো, তারপর নীলাচল যাব। নীলাচল থেকে ফিরে আবার যাব আরেকটা প্রিয় রেস্টুরেন্টে কাবাব খেতে, তারপর 10টার বাসে ঢাকা। নীলাচল কি নীলগিরির মতোই না? না, নীলাচল 1600 ফিট উঁচু, তবে সৌন্দর্যের দিক থেকে কোনো অংশে কম না। অস্থির অস্থির। ও ওয়াও! চলো চলো, আগে খেয়ে নিই, তারপর নীলাচল যাই। আমার অত খিদে পায়নি, এসেও খেতে পারি। না, তখন স্পেশাল আইটেমগুলো শেষ হয়ে যাবে, আর নীলাচলেও বেশিক্ষণ থাকতে পারবো না। মুগ্ধ একটা রিক্সা ডাকলো। রিক্সা এই মামা, রাজারহাট মাঠ যাবা? হ্যাঁ চলো। উঠে মুগ্ধ ফিসফিস করে তিতিরের কানে কানে বলল, মজার ব্যাপার কি জানো? এখানকার রিক্সায় শহরের মধ্যে তুমি যেখানেই যাও না কেন, ভাড়া 15 টাকা। সেটা কি করে সম্ভব? সম্ভব, কারণ শহরটাই একদম ছোট, শহরের বাইরে আবার ভাড়া বেশি। ও, রিক্সা থামলো একটা রেস্টুরেন্টের সামনে, নাম চড়ুই ভাতি, অপোজিটে একটা মাঠ। তিতির বলল, এটাই রাজার মাঠ? হুম। ভেতরে ঢুকতে ম্যানেজার হাত বাড়িয়ে বলল, রাকিব ভাই আর মুগ্ধ ভাই যে। মুগ্ধ হ্যান্ডশেক করে বলল, কেমন আছেন রফিক ভাই? ভালো, অনেকদিন পর এলেন। ওই তো ভাই, আসলেই দৌড়ের ওপর ভেতরে চলে যাই, শহরে তো থাকা হয় না। এরপর লোকটা তিতিরকে দেখিয়ে জিজ্ঞেস করলো, ভাবি নাকি? হ্যাঁ। বা, বসেন বসেন, কি খাবেন বলেন। মুগ্ধ এক নিঃশ্বাসে বলল, বাঁশকুড়ুইল, বোম্বে চিকেন, রূপচাঁদা ফ্রাই আর ভর্তা যা আছে। তিতির বলল, এত কিছু কে খাবে? তুমি না খেতে পারলেও আমি পারবো, সো ডোন্ট ওয়ারি। খাওয়া শুরু করতেই তিতির অবাক। রেস্টুরেন্টে খাচ্ছে মনেই হচ্ছে না, একদম বাসার রান্নার মতো। এত মজা, রূপচাঁদা ফ্রাই তো মাও করতে পারে না বাসায়, আর পাহাড়ি আইটেম দুটোর তো কোনো তুলনাই হয় না। লাস্ট মোমেন্টে মুগ্ধ বলল, কি বুঝলে? অসাধারণ। আমার 2টো রূপচাঁদা নেই? আচ্ছা, আর 2টো রূপচাঁদা নেই? কি বলো? ভাত খাওয়ার জায়গা তো আর নেই পেটে, শুধু মাছ খাই। আমি তোমাকে বলতে চেয়েছিলাম যে আরো 2টো মাছ নাও। আরো 2টো মাছ নেওয়া হলো, খাওয়া হলো, আর সবশেষে কফি। কফিতে চুমুক দিয়ে তিতির বলল, কফিটাও জোস। হুম। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আবারও বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রিক্সা নিল ওরা। রিক্সায় উঠতেই তিতির বলল, তোমার সাথে থাকলে আমি পুরা মোটুস হয়ে যাব। দেখো 3 দিনে কি ফুলে গেছি। ফুলে যাওনি, তবে একটু ভরা ভরা লাগছে, বেশ লাগছে। অত টিং টিংয়ে থাকার চেয়ে এই ভালো। এতক্ষণে রিক্সা চলে এসেছে, ভাড়া মিটিয়ে দুজন হাঁটছে। মুগ্ধ বলল, নীলাচলের জন্য একটা কিছু নিতে হবে। তিতির কিছু বলতে চাইছিল, কিন্তু আর বলা হলো না। তার আগেই মুগ্ধ দৌড় দিল। তিতির কিছুই বুঝলো না মুগ্ধ দৌড় কেন দিল। কিছু বুঝে ওঠার আগেই দেখলো মুগ্ধ একজনকে ধরে মারতে শুরু করেছে। মারতে মারতে রাস্তায় ফেলে দিয়েছে, এখন লাথি মারছে। উফ, কি ভয়ঙ্কর, কি অকথ্য ভাষার গালি দিচ্ছে মুগ্ধ। লজ্জায় তিতির কান চেপে ধরলো। এ কি সত্যি মুগ্ধ নাকি অন্য কেউ? মুগ্ধ এতটা হিংস্র কি করে হলো? আর ওর মুখের ভাষা এতটা নিচে নামলো কি করে? তিতির দৌড়ে চলে গেল ওদের কাছে। গিয়ে দেখলো মুগ্ধ যে ছেলেটাকে মারছে সে হাসু। তিতির বিস্ময়ে হাত চেপে ধরেছে মুখে। আশেপাশ থেকে অনেক লোক এসে ভিড় হয়ে গেছে, কিন্তু কেউ এসে থামাতে সাহস পাচ্ছে না। তিতির কি আগাবে, এগিয়ে থামাবে ওকে? বুঝতে পারছে না কিছুই। সিএনজি মহাজন এসে বলল, ভাই কি হইছে আমাকে একটু কন, এমনি মরতাছেন কেন? মুগ্ধ হাসুর কলার চেপ ধরে দাঁড় করিয়ে বলল, আচ্ছা বল, কি করছিলি বল। তুই না বললেও আমি বলবো, সব প্রমাণও কিন্তু আছে। ডিসাইড কর কি করবি, তাড়াতাড়ি, হাতে সময় নেই। হাসু মুগ্ধর পা জড়িয়ে ধরে বলল, ভাইজান আমারে মাফ কইরা দেন, খোদার কসম আজ জীবনে এমন কাম করবো না। মুগ্ধকে সজোরে লাথি মেরে ফেলে দিল রাস্তায়। তারপর বলল, তোরে মাফ চাইতে কেউ বলে নাই, সেদিন কি করছিলি সেটা বল সবার সামনে। মহাজন হাসুকে রাস্তা থেকে তুলে জিজ্ঞাসা করলো, কিরে ভাইজান রে চিনস? কি করছিলি, এমনি মারতাছে কেন? মুগ্ধকে আবার মারতে যাচ্ছিল, তার আগেই ও গড়গড় করে সব বলে দিল, কিভাবে ডাকাতদের হেল্প করেছিল সব। শেষে আবার মুগ্ধর পা জড়িয়ে ধরে বলল, করুম না, বিশ্বাস করেন ভাইজান, আমার এইসব কাজ করি না, কিন্তু সেদিন না করলে ওরা আমারে মাইরা ফালাইতো।
ভয় দেখিয়া আর টাকার লোভ দেখাইয়া রাজি হইতে বাধ্য করছে। মুগ্ধ আবারও লাথি মেরে বলল, ঘরে মা নাই, বোন নাই, বউ নাই, অন্য মেয়েরাও কারো না কারো মা, বোন, বউ। শালা মানুষের বাচ্চা। মহাজন বলল, ভাইজান এবার আপনারে আমি চিনছি। 4 থেকে 5 মাস আগে ওরেই আমি পড়াইছিলাম আপনার লগে। মাফ কইরা দিয়েন ভাই, ওই যে এমন আমি আগে জানতাম না। তারপর হাসুর দিকে তাকিয়ে বলল, আইজ থেকে তুই আর আমার সিএনজি চালাইতে পারবি না। ডাকাইত গো লগেই কাম করবি। যা যা দেনা পাওনা আছে সাঁঝের বেলা আইসা নিয়ে যাইস। মুগ্ধ আর কোনো কথা না বলে তিতিরের হাত ধরে বেরিয়ে এলো ভিড় কাটিয়ে। জিপে বসে আছে তিতির। মুগ্ধ। জিপ চলছে উঁচু নিচু পাহাড়ি রাস্তায়। গন্তব্য নীলাচল। অনেকখানি চলে এসেছে। দুজনার একজনও একটি কথাও বলেনি। তিতিরের বিস্ময় এখনো কাটেনি। আজ মুগ্ধর অজানা এক রূপ ঝুলি থেকে যেন বেরিয়ে এলো তিতিরের সামনে। খুব ভয় পেয়েছিল তিতির। রেগে গেলে কি মুগ্ধ ওর সাথেও এত বাজে ভাষায় কথা বলবে? এখনো বিশ্বাস হচ্ছে না তিতিরের। সত্যি সারা জীবন একসাথে থাকলেও মানুষ চেনা যায় না। ওর তো মাত্র 4 মাস। একসময় নীরবতা ভেঙে মুগ্ধ বলল, ভাবছো আমি খুব খারাপ? না। তাহলে কথা বলছো না কেন? দূরে বসে আছো, এসবের কারণ কি? কই? মুগ্ধ তিতিরের কাছে এগিয়ে ওর হাতটা ধরতে তিতির আচমকাই সরে গেল। মুগ্ধ বলল, ভয় কেন পাচ্ছ? তিতির ভাবলো সত্যি তো, ও কেন ভয় পাচ্ছে। বলল, কই না তো, ভয় পাচ্ছি না। মুগ্ধ তিতিরের হাতটা ধরে বলল, শোনো দিদি, তোমার চেহারা দেখেই বুঝতে পারছি তোমার আমাকে ভয় করছে। তুমি আমাকে এরকম ভাবোনি, হয়তো তাই এক্সপেক্টও করতে পারছো না। কিন্তু তোমার ভয় পাওয়ার কোনো কারণ দেখি না। ও অনেক বড় একটা অন্যায় করেছিল। রাগটা আমার সেদিনই উঠে গেছিল, কিন্তু তোমার সেফটির কথা ভেবে পালিয়ে গিয়েছিলাম। তিতিরের মনে পড়ল মুগ্ধর মা বলেছিল মুগ্ধর অনেক রাগ, না দেখলে কেউ বিশ্বাস করবে না। মুগ্ধ বলল, দেখো আমি অল্পতে রাগি না, কিন্তু কেউ বেইমানি করলে প্রচন্ড রেগে যাই। তিতির ভয়ে ভয়ে বলল, বেঈমানকে তার বেঈমানির শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আছেন। হ্যাঁ অবশ্যই আছেন। আমি তো শাস্তি দেইনি, আমি শুধু প্রোটেস্ট করেছি। আমার প্রোটেস্ট করার ধরনটা এমন। আমার বাবা ছোটবেলা থেকে আমাকে এভাবে প্রোটেস্ট করতে শিখিয়েছেন। তার কারণ মারকেই মানুষ সবচেয়ে বেশি ভয় পায়। আমাদের সোসাইটিতে সবাই ক্রাইম করে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, আর আমরা কাপুরুষের মতো হাত গুটিয়ে বসে থাকি। আমরা যত হাত গুটিয়ে বসে থাকবো, ক্রাইম ততই বাড়তে থাকবে। তিতির চুপ করে বসে রইল। এতক্ষণে একবারও তাকায়নি মুগ্ধর দিকে। মুগ্ধ বলল, কি হলো, কিছু বলো। তোমাকে তখন আমার অচেনা লাগছিল, তোমার ফেসটাও বদলে গিয়েছিল। মুগ্ধ তিতিরকে বুকে টেনে নিল, তারপর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কান পেতে শুনে দেখো তো এই হৃদস্পন্দন অচেনা কিনা। তিতির শুনল ওর চেনা সেই শব্দ, ঢিপ 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 ঢিপ। পেল সেই চেনা ঘ্রাণ। মুগ্ধ একটু সময় দিল তিতিরকে, তারপর বলল, তিতির, প্রত্যেকটা মানুষের মাঝেই ভালো খারাপ দুটো দিক থাকে। ভালোটা খুব সহজেই মানুষের চোখে পড়ে, কিন্তু খারাপটা একসাথে থাকতে থাকতে সামনে আসে। তিতিরের মনে হলো মুগ্ধ তো ঠিকই বলছে। অন্যায় দেখলে যারা চুপ করে থাকতে পারে না তারাই তো প্রকৃত মানুষ। বলল, আমি হঠাৎ তোমাকে এভাবে দেখছি বলে হজম করতে সমস্যা হচ্ছে, কিন্তু প্রোটেস্ট করা কোনো খারাপ কাজ না, সো এটাকে তোমার খারাপ দিক বলা যাচ্ছে না। মুগ্ধ হেসে বলল, আমি অনেক স্ল্যাং ইউজ করেছি তিতির। তুমি তো জানতে না তোমার মুখ এত স্ল্যাং ইউজ করে। তিতির কিছু বলল না। মুগ্ধ বলল, শুধু মেরেই প্রোটেস্ট করা যেত। স্ল্যাংটা এক্সট্রা ছিল, যার কোনো দরকার ছিল না। বাট এ ধরনের সিচুয়েশনে এমনই হয়। আই কান্ট কন্ট্রোল মি। এটা আমার খারাপ দিক। এজন্যই বললাম আজ আমার খারাপ দিকটা তোমার সামনে এসেছে। একদিক দিয়ে ভালোই হয়েছে, তোমার সবটা জানা দরকার। সব জেনে শুনে তারপর ডিসিশন নাও। তিতির মাথা তুলে সোজা হয়ে বসে বলল, কিসের ডিসিশন? আমার সাথে সারা জীবন থাকার ডিসিশন। তিতির মুগ্ধকে জড়িয়ে ধরে বলল, একদম বাজে কথা বলবে না। আমি ডিসিশন অনেক আগেই নিয়ে ফেলেছি। এখন তুমি যেমনই হও না কেন, আমি তোমার সাথেই থাকবো। যদি আমার আরো খারাপ দিকগুলো তোমার সামনে আসে, তবুও থাকবো। যদি জানতে পারো আমার আরেকটা গার্লফ্রেন্ড আছে, তবুও। তিতির মুগ্ধকে ছেড়ে দিয়ে ওকে মারতে শুরু করে দিল। মুগ্ধ হাসতে হাসতে ওর 2 হাত একসাথে ধরে নিজের কাছে নিয়ে এলো, তারপর মুখটা ধরে গালে একটা চুমু দিল। তিতির মুগ্ধর বুকে মাথা রাখলো। নীলাচলের সামনে টিকিট কাউন্টারে জিপ থামতেই মুগ্ধ আর ড্রাইভার নামলো টিকিট কাটতে। তিতিরও নেমে দাঁড়ালো। চিকন রাস্তা, 2 ধারে খাদ। অনেক নিচে দূরে বান্দরবন সিটি দেখা যাচ্ছে সাঙ্গু নদী আর অজস্র উঁচু নিচু পাহাড়।
মুগ্ধ পাশে এসে দাঁড়ালো, বলল, চলো। এত তাড়াতাড়ি চলে এলাম? মাত্র 6 কিলোমিটার তো। ও, মুগ্ধ জিপের দরজা খুলতেই তিতির বলল, আবার জিপে উঠবো কখন? এটা তো কাউন্টার, আর একটু যেতে হবে। হেঁটে যাবে? আচ্ছা, হেঁটে যাবে নাকি? ও, জিপ সাই করে একবার নিচুতে গিয়ে আবার উঁচুতে উঠে নীলাচলে নামিয়ে দিল। মুগ্ধ জিপটাকে পার্কিংয়ে দিয়ে ড্রাইভারের নাম্বার নিয়ে বলল, আমরা হাইয়েস্ট 2 ঘন্টা থাকবো। তুমি যেখানে ইচ্ছে অপেক্ষা করতে পারো। এসে তোমাকে ফোন দিলে তুমি চলে এসো। চওড়া সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল তিতির। ওর মনে হলো ওরা কোনো পার্কে বেড়াতে এসেছে, মানুষের অভাব নেই। মুগ্ধর হাত ধরে বাম পাশের একদম কিনারে নিয়ে গেল। এখানটায় ইট সিমেন্ট দিয়ে গাছের গুড়ি ডিজাইন করে তা দিয়ে বারান্দার মতো বানিয়েছে। এখানে এসে সামনে তাকাতেই তিতিরের মন ভালো হয়ে গেল। মুগ্ধর পাশে দাঁড়িয়ে বলল, কি এখন ভালো লাগছে তো? তুমি বুঝতে পেরেছিলে প্রথমে আমার ভালো লাগেনি? হ্যাঁ, সিঁড়ি দিয়ে ওঠার সময় তোমার এক্সপ্রেশন দেখেই বুঝেছি। তিতির হাসলো। এরপর মুগ্ধ ওকে হাত ধরে কোথাও নিয়ে যাচ্ছিল। তিতির দেখলো এখানে একটা গোল দোতলা বিল্ডিং আছে। কাছাকাছি যেতেই বুঝলো এটা একটা রেস্টুরেন্ট। মুগ্ধ রেস্টুরেন্টের দোতলায় চলে গেল। দোতলায় স্টাফদের রেস্ট রুম বোধ হয়। মুগ্ধ একটা ওয়েটারকে ডেকে বলল ছাদে যেতে চায়। ওয়েটার বলল, মুগ্ধ ওয়েটারের হাতে 100 টাকা গুঁজে দিতেই ওয়েটার হেসে হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি একটু তোমার আপুকে উপর থেকে পাহাড় দেখিয়েই চলে আসবো। উপরে উঠতে উঠতে তিতির বলল, পুলিশের ছেলে হয়ে তুমি ঘুষ দিচ্ছ? এটা ঘুষ না, আমাকে ও কিছু দিচ্ছে, আমি ওকে কিছু দিচ্ছি, শোধবোধ। তাছাড়া আমাকে অত অনেস্ট ভাবার কোনো কারণ দেখি না। আমার প্রয়োজনের জিনিসটা আমি যেভাবে হোক আদায় করে নেই, এটা আমার আরেকটা খারাপ দিক। কথা বলেই হাসলো মুগ্ধ। উপরে উঠতেই তিতির বুঝলো কেন মুগ্ধ ঘুষ দিয়ে হলো এখানে নিয়ে এসেছে ওকে। মুগ্ধ একেবারে কিনারে নিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আশেপাশে তাকিও না, দূরে তাকাও, যত দূরে চোখ যায়। তিতির তাই করলো। তারপর মুগ্ধর বুকে হেলান দিয়ে দাঁড়ালো, বলল, খুব মনে পড়ছে নীলগিরির কথা, কিভাবে পাহাড় দেখিয়েছিলে। হুম। আচ্ছা, তুমি কি সবাইকে ওভাবে পাহাড় দেখাও? না, তোমার মধ্যে মুগ্ধতা বেশি, তাই তোমাকে দেখেছি। এখান থেকে সব পাহাড়গুলোকে নীল দেখাচ্ছে, এজন্যই বোধহয় এটার নাম নীলাচল। ডান পাশে তাকাতেই দেখতে পেল কয়েকটা ঘর, সবগুলোর চাল নীল। তিতির জিজ্ঞাসা করলো, ওটা কি? নীলাচল এক্সেপ্ট রিসর্ট। এখানে কি টুরিস্টরা থাকতে পারে? হ্যাঁ, গুজব আছে আর্মিরা ছাড়া কেউ থাকতে পারে না, কিন্তু আসলে পারে। আমি তো এক রাত থেকেছি উইদাউট এনি রেফারেন্স। সত্যি? হ্যাঁ। তিতির ঘুরে দাঁড়ালো। মুগ্ধর গলা পেছনে দুহাত বেঁধে বলল, আমি থাকবো। মানে? তুমি কাল ছুটি নিতে পারবে? কেন? তাহলে আজ রাতে ফিরবো না, এখানেই থাকবো। পাগল হলে নাকি? প্লিজ প্লিজ না করো না। বান্দরবান টু ঢাকার টিকিট আমি গতকালই চিটাগাং থেকে কেটে রেখেছিলাম। তো এখন ফেরত দেয়া যাবে না? আর ফেরতই কেন? আমরা তো যাবই, বাট আজকের বদলে কাল বা পরশু 2 দিন পাহাড়ে থাকবো, শুধু তুমি আর আমি। মুগ্ধ হেসে তিতিরের কোমর জড়িয়ে বলল, আমার পাগলিটার মাথা দেখছি পুরো খারাপ হয়ে গেছে। এই বলো না, টিকিট চেঞ্জ করা যাবে? তা যাবে, পরিচিত অপরিচিত হলেও যেত, কিন্তু। তিতির মুগ্ধর মুখ চেপে ধরে বলল, এত কিন্তু কিন্তু করো না, প্লিজ প্লিজ প্লিজ। মুগ্ধ ওর মুখ চেপে ধরা তিতিরের হাতে চুমু দিয়ে বলল, যদিও আগে বুকিং না দিলে পাওয়া যায় না, তবুও চলো দেখছি কি করা যায়। ভাগ্য ওদের সাথে ছিল না। নীলাচলে একটা রুমও পাওয়া গেল না। ইভেন এখন বুকিং দিলে 3 মাস পরে পাওয়া যাবে। এ কথা শুনে তিতিরের মন খারাপ হয়ে গেল। মুগ্ধ বলল, প্রমিস, তোমাকে এখানে আবার আনবো। এই নীল চালওয়ালা এক্সেপ্ট রিসর্টেই রাখবো, নীলগিরি হিল রিসর্টেও রাখবো, কিন্তু মন খারাপ করো না বাবা। তাহলে অন্য কোথাও থাকি। আজ আমার ঢাকা যেতে ইচ্ছে করছে না। ঢাকা গেলেই তো আর তোমাকে এত কাছ থেকে দেখতে পাবো না। মুগ্ধ হেসে বলল, আমরা অনেক কাছাকাছি থাকি তিতির, আর হতে পারে দূর থেকে, তবু তো এই মুখটা প্রতিদিনই অফিসে যাওয়ার সময় দেখিয়ে যাই। কাছ থেকেও তো 2-1 দিন পর পর দেখা হয়। তিতির রাগে গটগট করে বলল, তুমি থাকতে চাচ্ছ না? ওকে, চলো। বলেই হাঁটা শুরু করলো। মুগ্ধ দৌড় দিয়ে ওকে ধরে ফেললো। মুগ্ধ বলল, এই পাগলি, আমি কি বলেছি থাকতে চাচ্ছি না? তোমার কথার প্রেক্ষিতে ওই কথাটা বললাম। তিতির মাথাটা একদিকে হেলিয়ে বলল, তাহলে বলো থাকবে? আচ্ছা আচ্ছা, থাকবো। মিলনছড়ি হিল রিসর্টের কথা মনে আছে বলেছিলাম? হ্যাঁ, পাখি নামে নাম সব কটেজের। ওখানে থাকবে? তিতির লাফিয়ে উঠে বলল, উফ, ওয়াও, চল চল চলো। মুগ্ধ হেসে বলল, আন্দাজে গিয়ে কি করব? খালি থাকলে ফোনেই পাবো।
চলো, নিচে চায়ের দোকান আছে, চা খাই আর খুঁজি কোথায় থাকা যায়। খুঁজতে হবে, যদি পাওয়া না যায়। আচ্ছা, এত বড় বান্দরবানে আমাদের থাকার জায়গা হবে না? শোনো, সিটিতে তো হোটেলের অভাব নেই, কিন্তু ওখানে থেকে লাভ নেই। কোনো রিসর্টে থাকলে থাকাটা সার্থক হতো। তাহলে রিসর্ট না পেলে থাকবো না, চলে যাব। তিতির মন খারাপ করে রইল। মুগ্ধ জিজ্ঞাসা করলো, আচ্ছা, তুমি যে আজ রাতে থাকতে চাচ্ছ, তোমার ভয় করছে না? কিসের ভয়? তুমি আছো না, তুমি থাকতে ভয় কিসের? আরে ভয়টা তো আমাকে নিয়েই। তোমাকে নিয়ে কি ভয়? তোমাকে একা পেয়ে যদি ভুল কিছু করে ফেলি। আমি জানি আমার মুগ্ধ কোনো ভুল করতে পারে না। এর আগেও আমরা অনেক রাত দুজনে একসাথে থেকেছি। হ্যাঁ, তখন তো তুমি আমার গার্লফ্রেন্ড ছিলে না। তাতে কি? তাতে কি জানো না, মুগ্ধর তো তোমার উপর অনেক লোভ জন্মেছে, যা আগে ছিল না। তিতির মুগ্ধর পিঠে ঘুষি দিতে দিতে বলল, তুমি শুধু শুধু আমাকে কনফিউজড করবে না। মুগ্ধ হাসতে লাগলো। তিতির মারপিট থামিয়ে মুগ্ধর হাত জড়িয়ে হাঁটতে হাঁটতে বলল, তোমার ওপর আমার বিশ্বাস। চায়ের দোকানগুলো পাহাড়ের পাশেই, টেবিল আর বেঞ্চ পাতা। অনেক রকম পাহাড়ি জিনিস পাওয়া যায় এখানে। বেঞ্চে বসতেই তিতির খেয়াল করলো ফ্লোরটা কাঠের, দেয়ালগুলো বাঁশের। ওরা যেখানে বসেছিল তার দেয়ালগুলো বারান্দার মতো অর্ধেক। দূরের সব দৃশ্যই দেখা যাচ্ছে যা উপর থেকে দেখেছিল, কিন্তু এখান থেকে আবার অন্যরকম লাগছে। অত দূরে লাগছে না, মনে হচ্ছে কাছেই। মুগ্ধ দোকানি মেয়েটাকে বলল। দিদি, দুটো চা দিয়েন। তারপর তিতিরকে জিজ্ঞাসা করলো, ম্যাম বলেন, কয়দিনের ছুটি নেব? 2 দিন। বুঝে বলো, কারণ তারপর আবার বায়না ধরলে রাখতে পারবো না। 2 দিন ছুটি নিলে মরতে মরতে হলেও 3 দিনের দিন অফিসে অ্যাটেন্ড থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, 2 দিনেই, কাল আর পরশু। কারণ কাল রাতে আমরা রওনা দিব, পরশু সকালে পৌঁছে সারাদিন রেস্ট নেবে, পরের দিন অফিস যাবে। শুধু আজ রাত আর কালকের দিনটা থাকবে তো? হ্যাঁ। তাহলে আমি শুধু কালই ছুটি নেব, রেস্ট লাগে না। এতদিন তো রেস্ট করলামই। তবু জার্নি করে ফিরে একটু রেস্ট নেবে না? আরে না, একটা ছুটি মানে অনেক কিছু। এভাবে রেস্ট নিয়ে নষ্ট করার মানে হয় না। আমি ট্যুরে গেলে ভোরবেলা ফিরেই অফিস যাই, অভ্যেস আছে। তিতির আর কিছু বলল না। মুগ্ধ ফোন করে একদিন ছুটি নিয়ে নিল। তারপর মিলনছড়ি হিল রিসোর্টে ফোন দিয়ে জানতে পারলো কোনো কটেজ খালি নেই। তিতির বলল, এখন কি হবে? কিছুক্ষণ নাম্বার ঘেটে তারপর বলল, তিতির, আমি এখন ফোন করছি আমার সবচেয়ে প্রিয় রিসর্টের কেয়ারটেকারের কাছে। হমায়িক লোক, অনেকটা মংখাইয়ের মতোই। দোয়া করো যাতে ওখানে একটা ব্যবস্থা হয়। তিতির খুব এক্সাইটেড ছিল, ফোন করলো। हेलो। হ্যালো বংশীদা, মুগ্ধ বলছি। अरे साहब, आप कहाँ से? বান্দরবান থেকেই। কোনো কটেজ খালি আছে? বউ নিয়ে এসেছি। आप शादी भी कर लिया? सुभान अल्लाह, सुभान अल्लाह। হ্যাঁ দাদা, এবার একটা কটেজ দাও না গো। लेकिन दुख के बात यह है साहब, कोई भी कमरा खाली नहीं है। আহা, গেল সব। कहाँ गया साहब? খুব ইচ্ছে ছিল তোমাদের হলিডে ইনেই থাকবো। আমার বউটা ওইরকম জায়গা খুব পছন্দ করতো। अफसोस की बात है, अगर आप हमको कुछ दिन पहले बता देता तो हम आपको और बीबी जी के लिए लेक वाला कमरा रख देता। হুট করে এসেছি, কোনো প্ল্যানিং ছিল না দাদা। আচ্ছা, কি আর করা, রাখছি তাহলে। अच्छा साहब, क्या आप हमको कुछ समय दे सकता? हम मैनेजर साहब को पूछ के बताता हूँ क्या तांबू खटाना जावे कि नहीं। দাদা, আমি তো তাবু আনিনি। हमारे पास तो है। ওহ আচ্ছা, দেখো তাহলে। ठीक है साहब, मैनेजर बाबू बांदरबन गया है। আচ্ছা আচ্ছা। আরো কয়েকটা রিসোর্টের ফোন নাম্বার ছিল মুগ্ধর কাছে। একে একে সবগুলোতে ফোন করলো মুগ্ধ, কোনোটাতেই কোনো কটেজ খালি নেই। তিতিরের মনটা পার্মানেন্টলি খারাপ হয়ে গেল, আর মুগ্ধ শেষ পর্যন্ত বংশীর আশায় রইল। বিকেলটা নীলাচলে কাটিয়ে ওরা বান্দরবনে ফিরে এলো। সন্ধ্যা হতে হতে মুগ্ধ তিতির কিনে একটা রেস্টুরেন্টে গেল যার নাম মেঘদূত। এটা যে রেস্টুরেন্ট সেটা বুঝতেই কতক্ষণ সময় লেগে যায়। বান্দরবন ক্যান্টনমেন্টের শুরুতেই রাস্তার ডান পাশে একটা বড় একতলা বিল্ডিং। বিল্ডিং এর এক পাশে বিশাল কিচেন আর কাউন্টার, অন্য পাশে রেস্টুরেন্ট, এসি জোন, সামনে বাগান। বাগানে কম করে হলেও 10-12টা টেবিল, মাঝখানে পানির ফোয়ারা। মুগ্ধ তিতিরকে জিজ্ঞাসা করলো, কোথায় বসবে, ভেতরে না বাগানে? ওকে, অবশ্যই বাগানে। বাগানের কোনো টেবিলই খালি ছিল না। কিছুক্ষণ দাঁড়ানোর পর একটা টেবিল খালি হলো। মুগ্ধ বলল, এখানে গিয়ে অর্ডার করতে হয়, তুমি বসো, আমি অর্ডার করে আসি। আচ্ছা। মুগ্ধ অর্ডার করে ফিরে এসে বলল, মুখটা পেঁচার মতো করে রেখো না তো, তোমাকে
পেঁচি মুখী রূপে মানায় না। তিতির খেপলো না, মারলো না, কিছুই করলো না, চুপ করে বসে রইল। মুগ্ধ বলল, আরে বাবা, আমি তো চেষ্টা করলাম, এত মন খারাপ করার কি আছে? কদিন পর না হয় আগে থেকে বুকিং দিয়ে আসবো। তিতিরের মন তাতে ভালো হলো না। ও বলল, আমি কোনো কিছু একবার ঠিক করলে তারপর যদি না করতে পারি তবে খুব অস্থির লাগে, আর কিছুই ভালো লাগে না তখন। দেখছি তো বাবা, একটু ধৈর্য ধরো। বংশী ম্যানেজারের সাথে কথা বলেই জানাবে। থাকার ব্যবস্থা হলে তো জানাবে, না হলে জানাবে, কারণ ও জানে আমি অপেক্ষা করছি। খাবার চলে এলো। মুগ্ধ গপ গপ খাচ্ছে। তিতির এখনো মুখেই দেয়নি। মুগ্ধকে খাইয়ে দিতে চাইলো। বলল, একবার খেয়ে দেখো খাবারগুলো। ঢাকায় কোথাও নেই এত টেস্টি কাবাব। আর এই কাবাবটার নাম অস্কার পুলে, সাথে বসনিয়া রুটি। আমার জানা মতে বসনিয়া রুটি পাওয়া গেলেও বাংলাদেশের আর কোথাও অস্কার পুলে পাওয়া যায় না। একবার মুখে দিয়ে দেখো, জাস্ট অমৃত। আমার খেতে ইচ্ছে করছে না, তুমি খাও। মুগ্ধ রেখে দিল। বলল, যাও, আমি খাবো না। খিদে নিয়ে সারা রাত বসে থাকবো। এমন সময় মুগ্ধর ফোন বেজে উঠল। বংশী কল করেছে। তিতির ওর হাত আটকে ধরে বলল, প্লিজ ফোন ধরো না। যদি বলে ব্যবস্থা হয়নি আমি হার্ট অ্যাটাক করবো। মুগ্ধ হেসে বলল, আরে দুটোই তো হতে পারে, ফোন না ধরলে জানবো কি করে? জানি না আমি। ফোন কেটে গেল ততক্ষণে। এবার মুগ্ধ নিজেই কল করলো। তিতির ভয়ে ভয়ে তাকিয়ে আছে মুগ্ধর দিকে। ও বংশীর কথা তো শুনতে পাচ্ছে না, কিন্তু মুগ্ধ চুপ করে থেকে একসময় বলল, আচ্ছা আচ্ছা, নো প্রবলেম। হুট করে এলে এমনটা হতেই পারে। আচ্ছা বংশীদা, রাখছি তাহলে। ফোন রাখতেই তিতির বলল, ব্যবস্থা হয় না। মুগ্ধ তিতিরের গাল টিপে দিয়ে বলল, মন খারাপ করো না, আমি সামনের মাসে আগে থেকে বুকিং দিয়ে তোমাকে নিয়ে আসবো। তিতির বলল, আমি পারমিশন পাবো না। বাবা না, পারবো না। আচ্ছা বাদ দাও না, এখন যেভাবেই হোক আমি তোমাকে নিয়ে আসবো। এখন একটু খাও। তিতির প্লেট এগিয়ে নিল। খাওয়া শুরু করে বলল, হ্যাঁ, এতক্ষণ তো টেনশনে ছিলাম তাই খেতে পারছিলাম না। এখন তো আর কোনো টেনশন নেই, সব শেষ। বোকার মতো কথা বলো না তিতির, কিসের সব শেষ? তিতির কিছু বলল না, মন খারাপ করে খেতে থাকলো। হঠাৎ তিতিরের চোখ পড়ল টেবিলের উপর রাখা লাচ্ছির দিকে। 4 গ্লাস লাচ্ছি আর সাথে হাফ লিটারের বোতলের 1 বোতল লাচ্ছি। তিতির বলল, এত লাচ্ছি দিয়ে কি হবে? খাবো, গ্লাসের গুলো এখন খাবো, বোতলেরটা রাস্তায় যেতে যেতে খাবো। নষ্ট হয়ে যাবে, না হলে আরো নিতাম। এটা আমার প্রিয় লাচ্ছি। সব ইনগ্রিডিয়েন্টস গুলো এত পারফেক্টলি পরিমাণে দেয় যে একদম পারফেক্ট একটা লাচ্ছি হয়। তিতির এতক্ষণে হাসলো। বলল, তুমি পাগল একটা। না, খাদক। রাস্তার অপোজিটে আর্মিদের একটা সুপার শপ ছিল। খাওয়া শেষ হতেই মুগ্ধ ওই শপটা দেখিয়ে বলল, চলো ওই শপটাতে একটু যাব। কি কিনবে আবার? চকোলেট কিনবো। তুমি যাও, আমার ইচ্ছে করছে না। এখানেই বরং ভালো লাগছে। তুমি যাও, কেনাকাটা শেষ করে এসো, আমি এখানেই বসে থাকি। মুগ্ধ আজ জোর করলো না, চলে গেল। মুগ্ধ যাওয়ার কিছুক্ষণ পরেই হঠাৎ করে বৃষ্টি নামলো। তিতির ভিজে যাচ্ছে। দূর, সবগুলো টেবিলের উপর ছাতা আছে, শুধু ওদেরটাতেই নেই। ভেতরে চলে যেতে পারে, কিন্তু তাহলে তো মুগ্ধকে খুঁজে পাবে না। ফোনটাও তো ব্যাগে, আর ব্যাগ মুগ্ধর কাছে। যখন বৃষ্টির জোর বাড়লো তখন তিতিরের ভালোই লাগলো ভিজতে। এর মধ্যে মুগ্ধ দৌড়াতে দৌড়াতে এলো। এসেই ওকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল। তিতির বলল, কোথায় যাচ্ছি? সিএনজি ঠিক করেছি। ও, মুগ্ধ বলল, ভিজছিলে কেন তুমি? তো কি যদি হারিয়ে যাই? আমার ফোন তো তোমার কাছে। মুগ্ধ তাকিয়ে দেখলো তিতিরের ঠোঁট বেয়ে বৃষ্টির পানি পড়ছে, আর সেই ফোঁটা ফোঁটা পানিগুলো তিতিরের ঠোঁট দিয়ে পিষে ফেলছে কথা বলার সময়। মুগ্ধর এই ফোঁটাগুলোকে এখন হিংসে হচ্ছে। তিতির বলল, কি হলো, দাঁড়িয়ে পড়লে যে? এমনি, চলো চলো। সিএনজিতে উঠেই মুগ্ধ আবারও তাকালো তিতিরের দিকে। ওর ঠোঁট দুটো ভিজে সপসপে হয়ে আছে। এই মুহূর্তে মুগ্ধর প্রচন্ড ইচ্ছে করছে ওর এই ভেজা ঠোঁটের ছোঁয়া পেতে। এই অন্ধকারে সিএনজিতে সেটা পাওয়া সম্ভব। কেন যেন মনে হচ্ছে তিতিরাজ বাধা দেবে না, কিন্তু নিজেকে সামলে নিল মুগ্ধ। ওদের প্রথম চুমুটা কিনে এভাবে হবে না। সুন্দর পারফেক্ট একটা সময়ের জন্য মুগ্ধ অপেক্ষা করবে, যখন কোনো তাড়া থাকবে না, কেউ দেখে ফেলার আতঙ্ক থাকবে না, আর যখন তিতিরের কোনো সংকোচ থাকবে না। সিএনজি বাস স্ট্যান্ড পার হওয়ার পর তিতির বলল, এই আমরা বাস স্ট্যান্ডে পার হয়ে এলাম তো। মুগ্ধর ঠোঁটে মুচকি হাসি দেখে তিতির বুঝে ফেললো। বলল, আমরা আজ থাকছি। মুগ্ধ হেসে বলল, হ্যাঁ, বংশী ফোন দিয়ে কনফার্ম করেছিল তখন। আমি তোমার সাথে একটু মজা করছিলাম। আর তাঁবুতে থাকতে হবে না, আমরা কটেজ পেয়েছি। তিতির এক মুখ হাসি নিয়ে এক লাফ দিয়ে মুগ্ধর গলাটা জড়িয়ে ধরল। মুগ্ধ হাসতে হাসতে বলল, তুমি এত পাগলি কেন? তিতির ওর পিঠে খামচি মেরে বলল, তুমি এত খারাপ কেন?
কি মন খারাপ হয়েছিল? মুগ্ধ হঠাৎই তিতিরের কোমর জড়িয়ে ধরে ওকে কোলের মধ্যে উঠিয়ে নিল। তারপর কানের কাছে মুখ নিয়ে বলল, লাভ ইউ পাগলি। তিতিরের ইচ্ছে করছিল রিপ্লাই দিতে, কিন্তু দিল না। যখন দিবে বলে ঠিক করে রেখেছে তখনই দিবে। ভালোবাসার বহিঃপ্রকাশ কি শুধু লাভ ইউ টু বললেই হয়? আরো কত উপায় আছে। তিতির তারই একটা বেছে নিল। মুগ্ধর শার্টের ডান পাশের কলারটা সরিয়ে মুখ ডুবিয়ে দিল ওর গলার ডান পাশে। তারপর ইচ্ছে মতো চুমু দিল। মুগ্ধর পায়ের রক্ত এক লাফে মাথায় উঠে গেল, হাওয়ায় ভাসতে লাগলো। নিজ উদ্যোগে করা তিতিরের প্রথম আদর। মুগ্ধ ওকে জাপটে ধরলো নিজের বুকের মধ্যে। কিছুক্ষণের মধ্যেই যখন ওরা রিসোর্ট হলিডে ইনে পৌঁছালো, গাড়ির শব্দ পেয়ে বংশী দৌড়ে এলো। आए बीबी जी आए। अल्लाहर मेहरबान क्या हम आपको लिए कुछ कर पाया? তিতির হাসলো, কিছু বলল না। ওদের ব্যাগ দুটো জোর করে নিয়ে নিচ্ছিল। মুগ্ধ দিল না, জিজ্ঞাসা করলো, বংশী, বিবিজিকে কেমন দেখলে? পছন্দ হয়েছে? বংশী মাথা নিচু করে বলল, साहब ये आपने क्या पूछा? मुझे तो लगा कि बेहेश्त से कोई हूर आ गया। মুগ্ধ বলল, হ্যাঁ তা ঠিক, কিন্তু বেশি বাচ্চা না। लेकिन कभी भी बच्चा नहीं होता है साहब। यहारा पालत के साथ साथ जवान बन जाता। কথা বলতে বলতে ওরা রিসেপশনে চলে এলো। তিতির বসলো। মুগ্ধ ফর্মালিটিস সেরে তিতিরকে নিয়ে কটেজের সামনে যেতেই তিতির বলল, আমরা এখানে থাকবো? হ্যাঁ। আর ইউ শিওর? হ্যাঁ। এই পুরো কটেজটা আজকের জন্য আমাদের? এবার হেসে দিল, তারপর বলল, হ্যাঁ। তিতির আরেকবার তাকিয়ে দেখে নিল কটেজটাকে। ছোট্ট একটা একতলা ঘর, কিন্তু দোতলা সমান উঁচু, নিচতলা সমান জায়গা ফাঁকা, টং ঘরের মতো করে বানানো। সামনেই চওড়া সিঁড়ি, সিঁড়ির উপরে দোচালার ডিজাইনের চাল। সিঁড়ি দিয়ে উঠলেই বারান্দা, বারান্দা দিয়ে ভেতরে ঢোকার দরজা দেখা যাচ্ছে। তিতির পা বাড়াতে মুগ্ধ থামালো। এই দাঁড়াও। কেন? বংশী একটা ছেলেকে পাঠালো না আমাদের ব্যাগ নিয়ে? হ্যাঁ। ও বের হোক, তারপর আমরা যাব। আচ্ছা। ছেলেটা বের হয়ে চলে যেতে মুগ্ধ তিতিরকে কোলে তুলে নিল। তিতির মুগ্ধর গলার পিছনে দুহাত বাঁধলো, মুখে হাসি। মুগ্ধকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল, ভেতরে নিয়ে নামালো। তিতির ভেতরটা দেখে বিস্ময়ে মুখ চেপে ধরলো। পুরো রুমটাই কাঠের, ইভেন দেয়াল ফ্লোর সব কাঠের। রুমে ঢুকেই হাতের ডান পাশে বিছানা, সাদা বেড কভার বিছানো। বিছানোর পাশেই বিশাল আয়নার বিলাসবহুল ড্রেসিং টেবিল, একটু সরে একটা আলমারি, সব ফার্নিচার ম্যাচিং ডিজাইনের। বাম পাশে দেয়ালের কর্নারে একটা দরজা, হয়তো টয়লেট। বাকি দেয়ালটুকু পুরোটাই সাদা পর্দা দিয়ে ঢাকা। নিচে কি জানালা নাকি কে জানে। সামনের দেয়ালে থাই গ্লাস লাগানো, সিলিং থেকে ফ্লোর পর্যন্ত পুরোটা। এখানেও সাদা পর্দা। মুগ্ধ পর্দাটা টেনে দিয়ে তিতিরের সামনে এসে দাঁড়ালো, তারপর বলল, কি ম্যাম, পছন্দ তো? পছন্দ হবে না মানে? আমি তো বিশ্বাস করতে পারছি না কি দেখছি আমি। আচ্ছা শোনো, অনেকক্ষণ ভেজা কাপড়ে আছো, চেঞ্জ করো, তাহলে না হলে ঠান্ডা লেগে যাবে। সারা রাত যখন এখানে আছো তখন সব দেখতে পারবে আস্তে আস্তে। আচ্ছা, আমি বাথরুমে যাচ্ছি চেঞ্জ করতে, তুমি রুমেই চেঞ্জ করে নাও। তিতির যখন ব্যাগ থেকে কাপড় বের করতে চাচ্ছিল, মুগ্ধ বাধা দিল। তারপর নিজের ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে তিতিরের হাতে দিয়ে বলল, এই নাও, এটা পরো। এটা কি? শাড়ি, তোমার জন্য কিনলাম একটু আগে। মানে আর্মির সপ্তাহে তুমি এজন্যই গিয়েছিলে? হ্যাঁ, কাল তো একটু দেখেছি শাড়ি পরাবো তিতিরকে, আজ যখন সুযোগ পেয়েছি মিস করতে ইচ্ছে হলো না। কিন্তু শাড়ি পরতে তো আরো অনেক কিছু লাগে, পেটিকোট, ব্লাউজ, এগুলো কোথায় পাবো স্যার? কাল তো পিউয়েরটা পরেছিলাম। মুগ্ধ এসে বলল, তোমার কি আমাকে বলদ মনে হয়? আমি আর যাই হই না কেন বলদ নই, আর মেয়েদের ব্যাপারে সবই জানি। সো শাড়ি পরতে কি লাগে না লাগে তা আনবো। আচ্ছা, তা আনবো না ভাবলি কি করে? তিতির হেসে বলল, জানি আমি, কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। কালই প্রথম পরলাম, তাও মা পরিয়ে দিয়েছিল। তুমি তো দেখোনি মা কিভাবে পরিয়েছিল? দেখেছি, শিখেছি, কিন্তু অনেক ব্যাচ, সব ভুলে গেছি। হায় খোদা, এখন শাড়ি পরানোটাও আমার শিখিয়ে দিতে হবে? তুমি পারো? পারবো না কেন, মুগ্ধ সব পারে। কিভাবে পারো? সন্দেহের দৃষ্টি তিতিরের চোখে। মুগ্ধ বলল, ইউটিউবে আজকাল কি না শেখা যায় বলো? আমার খুব স্বাদ জেগেছিল শাড়ি পরা দেখবার, কিন্তু জিএফ বউ কিছুই তো ছিল না, তাই ইউটিউব থেকেই দেখেছি আর শিখেও ফেলেছি। তুমি ওই মেয়েটার পেটের দিকে তাকিয়েছিলে? মুগ্ধ চমকে উঠে জিজ্ঞাসা করলো, কোন মেয়ে? ইউটিউব ভিডিওতে যে মেয়েটা শাড়ি পরা শেখাচ্ছিল। মুগ্ধর মাথায় দুষ্টু বুদ্ধি এলো, বলল, হ্যাঁ, মানে একটা সুন্দরী মেয়ের চোখের সামনে সুন্দর মসৃণ পেট বের করে শাড়ি পরছে,
আর আমি কি চোখ বন্ধ করে থাকবো বলো? আমি কি পুরুষ মানুষ নই? তুমি সত্যি দেখেছো? হ্যাঁ দেখেছি, বাট আই প্রমিস আমি আর কোনো শাড়ি পরা মেয়ের পেটের দিকে তাকাবো না। তখন তো তুমি ছিলে না, তাই না? তিতির উত্তর না দিয়ে রাগ করে বাথরুমে ঢুকে গেল। ঢুকে তো ভিমরি খাওয়ার জোগাড়, বাথটাব, হাইকমোড সব আছে, কিসের সাথে কিসের কম্বিনেশন। যাই হোক, ওর মুডটা অফ। মুগ্ধ কি বললো এটা? সত্যি কি দেখেছে নাকি ওকে খেপানোর জন্য বলেছে কে জানে। প্যাকেটটা খুলতেই তিতির দেখলো সিলভার পাড়ে লাল তাঁতের শাড়ি এনেছে মুগ্ধ। উফ, শাড়িটা এত সুন্দর কেন! মুগ্ধর পছন্দ আছে বলতে হবে, সাথে লাল ব্লাউজ পেটিকোটও আছে। ফ্রেশ হয়ে শাড়িটা পরার অনেক চেষ্টা করলো তিতির, কিন্তু পারল না। কোনোভাবে পেঁচিয়ে বেরিয়ে এলো। বাইরে এসে দেখলো মুগ্ধ সোফায় হেলান দিয়ে ঘুমাচ্ছে। ইস, কাল রাতে ঘুমাতে পারেনি বলেই হয়তো এখন ওর অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। তিতির ওর কাছে গিয়ে ভেজা চুলগুলো মুগ্ধর চোখের উপর ধরল। কয়েক ফোঁটা পানি পড়তে মুগ্ধ লাফিয়ে উঠে হেসে দিল। তারপর তিতিরের দিকে তাকাতেই চোখকে যেন নেশা ধরল। লাল শাড়িতে কি যে অপূর্ব লাগছে তিতিরকে। কালো নীল শাড়িতে বউ বউ লাগছিল, আর আজ লাল শাড়ি, ভেজা চুলে, সব মিলে মনে হচ্ছে নতুন বউ বিয়ের পরদিন সকালে গোসল করে বেরিয়েছে। কি বলবে, কিভাবে এক্সপ্রেস করবে তিতিরকে দেখে ওর ভেতরে কি হচ্ছে। বাকরুদ্ধ হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল মুগ্ধ। মুগ্ধ এমনভাবে তাকিয়েছিল যে তিতির লজ্জায় কোনো কথাই বলতে পারছিল না। মুগ্ধ আচমকা তিতিরকে কোলে তুলে নিল। তারপর টয়লেটের পাশের দেয়ালের পর্দা সরিয়ে দরজা ঠেলে বারান্দায় চলে গেল। বারান্দাটা দেখে আরো একবার মুগ্ধ হলো। তিতির সামনে বিশাল লেক। লেকটা কি কৃত্রিম না প্রাকৃতিক কে জানে। মুগ্ধকে জিজ্ঞাসা করে নিতে হবে পরে। এখন আর কোনো কথা বলতে ইচ্ছা করছে না। বারান্দাটা বেশ বড়, বারান্দায় কোনো ছাদ নেই, আর ঘরের সাথে লাগোয়া দেয়ালটি ছাড়া বাকি তিন দিকে দেয়ালগুলো ছোট ছোট হাঁটু সমান। প্রত্যেকটা কর্নারে ফুলের টব, একপাশে একটা সাদা রঙের সোফা, একটা ইরানি লাইটও জ্বলছিল বারান্দার এক কোনায়। মুগ্ধ তিতিরকে কোল থেকে নামিয়ে লাইটটা বন্ধ করে দিল, কারণ লাইটটা চোখে লাগছিল। যদিও আকাশে মেঘ ছিল, পূর্ণিমাও ছিল, মেঘের বিচরণ যেন খেলছিল ওদের সাথে। সরে গেলেই জ্যোৎস্নায় ভেসে যাচ্ছিল চারিপাশ, আর মেঘে চাঁদ ঢেকে যেতেই আবছা অন্ধকারে লুকোচুরি খেলছিল। তিতির লেকের দিকে তাকিয়েছিল। মুগ্ধ লাইট অফ করে তিতিরকে পেছন থেকে জড়িয়ে ধরতে তিতির বলল, একটা গান শোনাবে? মুগ্ধ আগে থেকে ঠিক করে রেখেছিল গান শোনাবে, তাই বিনা বাক্যে শুরু করে দিল। মোর প্রিয়া হবে এসরানি, দেব খোপায় তারার ফুল, কর্ণে দোলাবো তৃতীয়া তিথির, চৈতি চাঁদের উতুল। খোপায় তারার ফুল, মোর প্রিয়া হবে এসরানি, দেব খোপায় তারার ফুল। কণ্ঠে তোমার পড়াবো বালিকা, হংস শাড়ির দোলানো মালিকা, বিজড়ি জড়ির ফিতায় বাঁধিব, মেঘ রং এলো চুল। দেব খোপায় তারার ফুল, মোর প্রিয়া হবে সোরানি, দেব খোপায় তারার ফুল। জ্যোৎস্নার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায়ে, রামধনু হতে লাল রং ছানি, আলতা পড়াবো পায়ে। আমার গানের সাত সুর দিয়ে তোমার বাসর রচিব প্রিয়া, তোমারই হেরিয়া গাহিবে, তোমারই হেরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল। দেব খোঁপায় তারার ফুল, মোর প্রিয়া হবে এসরানি, দেব খোঁপায় তারার ফুল। গানটা শেষ হতে তিতির বলল, এটা শুধু একটা গান ছিল না, তার চেয়েও অনেক অনেক বেশি কিছু ছিল। মুগ্ধ হেসে বলল, চলো বসি। এই কথা বলেই মুগ্ধ সোফায় গিয়ে বসলো। তিতিরও যাচ্ছিল পেছন পেছন। হাঁটা শুরু করতে পায়ে বেজে তিতিরের শাড়ির কুচি খুলে গেল। তিতির কুচিগুলো কুড়িয়ে নিল। মুগ্ধ উঠে এসে হেসে বলল, এসো আমি পরিয়ে দিই। না, আমি পারবো। এই বলেই তিতির ঘরে যাচ্ছিল। মুগ্ধ তিতিরের কোমর আঁকড়ে ধরে আটকালো। তারপর বলল, পারলে প্রথমবারই পারতে, একবার পরিয়ে দেই না, কি হয়েছে? আমার অনেক ইচ্ছে ছিল আমি আমার বউকে শাড়ি পরিয়ে দেবো, তাই তো শিখেছিলাম। কিন্তু তখন যে বললে। ওটা তো তোমাকে রাখানোর জন্য বলেছি। তিতির দাঁড়ালো। মুগ্ধ দেখলো তিতির শাড়ি উল্টো পড়েছে। শাড়িটা ঠিক করে পরিয়ে তিতিরের সামনে হাঁটু গেড়ে বসে যখন কুচি দিচ্ছিল, তখন তিতির বলল, ব্লাউজটা একদম ঠিক মাপের হয়েছে। তোমাকে তো আমি কখনো বলিনি, তাহলে মাপ জানলে কোথা থেকে? তোমার মাপ আমি জানবো না তো কে জানবে? তোমার পা থেকে মাথা অবধি কত শতবার চোখ দিয়ে মুখস্থ করেছি জানো। অবশ্য মেয়েদের সবচেয়ে সুন্দর লাগে কিভাবে শাড়ি পরলে জানো। তিতির লজ্জা পেল। মাঝে মাঝে মুগ্ধ যে কিসব বলে, মুখে কিছু আটকায় না। এরপর মুগ্ধ বলল, কিভাবে? আগের যুগে ওভাবে পরতো, এখন যা দিনকাল পড়েছে তাতে অবশ্য ওভাবে শাড়ি পরা যাবে না আমাদের সমাজে। তবে হাজব্যান্ডের জন্য প্রত্যেক মেয়েরই উচিত পরা। পাহাড়িরা তো এখনো পরে। কিভাবে বলবে? চোখের বালি সিনেমাটা দেখেছো? ইন্ডিয়ান বাংলা সিনেমা। কিভাবে বলবে তো?
কোনটা? ওই যে প্রসেনজিৎ? চোখের বালি একটাই হয়েছে। দেখিনি, তবে ট্রেলার দেখেছি। ওখানে ঐশ্বরিয়া কিভাবে শাড়ি পরেছে দেখেছো? ব্লাউজ ছাড়া পেঁচিয়ে? হ্যাঁ, মারাত্মক লাগে। উফ, ছি। ছি কেন? সবার সামনে পড়ার কথা তো বলছি না। তিতিরের এত লজ্জা লাগছিল, মুগ্ধ কিভাবে যে বলে কথাগুলো কে জানে। শেষমেশ তিতির বলল, প্লিজ তুমি থামবে? তুমি কেন এত লজ্জা পাচ্ছ? তোমার জন্য তো ব্লাউজ এনেছি। তিতির আর কথাই বলল না। ওর সাথে এই নিয়ে আরো কথা বললে আরো লজ্জা দেবে। কুচি দেওয়া শেষ হতে মুগ্ধ তিতিরের হাতে দিয়ে বলল, নাও এবার গুজে নাও। তিতির শাড়ি উল্টো গুজেছিল, মুগ্ধ ধরে ফেলল। শাড়ি গুজতেও জানো না? কি শেখালো তোমার শাশুড়ি মা তোমাকে? তিতির কিছু বলল না, হাসছিল। মুগ্ধ কুচিগুলো ঠিক ধরে গুজে দিল। এই কাজ করতে গিয়ে তিতিরের নাভিতে চোখ চলে গেল, তারপর ঠোঁট অটোমেটিক্যালি চলে গেল। নাভির ডান পাশে চুমু দিল মুগ্ধ। তিতির শিউরে উঠল। দু হাত দিয়ে ওর চুল খামচে ধরে সরিয়ে দিতে চাইল, মুগ্ধ সরল না। আশেপাশে আরো কয়েকটা চুমু দিল। মুগ্ধর ঠোঁটের প্রতিটা স্পর্শে তিতির কেঁপে কেঁপে উঠছিল, আজ সরে সরে যাচ্ছিল। তিতিরের পিছনেই ছিল ঘরের দেয়াল। কাঁপতে কাঁপতে আর সরতে সরতেও দেয়াল পর্যন্ত চলে গেল। পেছনে হাত দিয়ে দেয়াল ধরে দাঁড়িয়ে ব্যালেন্স রাখছিল। মুগ্ধ উঠে দাঁড়ালো, তিতিরকে দেয়ালে ঠেকিয়ে দু হাতে ওর মুখটা তুলে ধরলো। তারপর নিচু হয়ে তিতিরের চোখে চোখ রাখলো। একজনের নিঃশ্বাস আরেকজনের নিঃশ্বাসের সাথে ধাক্কা খেয়ে লুটিয়ে পড়ছিল। তিতির তাকিয়েছিল। মুগ্ধ ফিসফিস করে জিজ্ঞাসা করলো, আজ নিশ্চয়ই তোমার কোনো আপত্তি নেই? মুগ্ধর কণ্ঠটা ভারী শোনালো। তিতির বলল, কিন্তু একটা কথা বলার ছিল যে। তিতিরেরও গলা কাঁপছিল। মুগ্ধ বলল, বলো। তিতির মুগ্ধ চোখে চোখ রেখেই বলল। মুগ্ধ হাসলো। তিতিরও মাথা নিচু করে সামান্য হাসলো। মুগ্ধ একটা হাত তিতিরের কোমরে রাখলো, আরেকটা হাত ওর কানের নিচে দিয়ে চুলের ভেতর দিয়ে ওর মুখটা তুলে ধরলো। তিতির তাকালো। মুগ্ধ এগিয়ে যেতে তিতির চোখ বন্ধ করে ফেললো। তারপর মুগ্ধ তিতিরের ঠোঁটে ঠোঁট রাখলো। তিতিরের দেয়ালে রাখা হাত দুটো একসময় মুগ্ধর কোমর পার করে পিঠে উঠে গেল। কিছুক্ষণের মধ্যেই মুগ্ধ টের পেল তিতিরের চোখ দিয়ে পানি পড়ছে। কিন্তু কেন? মেয়েরা অতি সুখে চোখের জল ফেলে বটে, কিন্তু তাই বলে এরকম সময়? কই, ওর এক্স গার্লফ্রেন্ডদের বেলায় তো এমনটা হয়নি। দূর, এসব কথা ভাবার সময় নেই। তিতিরকে এখনো স্বর্গে নিয়ে যাবে। তিতিরের কাঠের ফ্লোরে রাখা পায়ের গোড়ালি দুটো উঁচু হয়ে উড়ে যেতে চাইছিল। ওড়াবার জন্যে মুগ্ধ তো আছেই। কতক্ষণ পর তিতির ক্লান্ত হয়ে মাটিতে পা রাখলো। মাটিতে ভর দিতে তিতির টের পেল ও সব শক্তি যেন হারিয়ে ফেলেছে, দাঁড়িয়ে থাকতে পারছে না। মুগ্ধর কোমরটা আরো শক্ত করে জড়িয়ে ধরে ঢলে পড়ল মুগ্ধর বুকের উপর। নিঃশ্বাস পড়ছিল ঘন ঘন। মুগ্ধ তিতিরের মুখটা ধরে উপরে তুলল, তারপর নিজের ঠোঁট দিয়ে চোখের পানিটুকু মুছে দিল। ইস, একই সুখ মুগ্ধ দিচ্ছে ওকে। এত সৌভাগ্য নিয়ে জন্মেছিল। আচ্ছা, মুগ্ধকে কেমন দেখাচ্ছে এখন? দেখার জন্য তিতির চোখ খুলে তাকালো। মুগ্ধর চোখে চোখ পড়তেই তিতিরের লজ্জা লাগলো, চোখ নামিয়ে নিল। মুগ্ধ জিজ্ঞাসা করলো, কাঁদছিলে কেন? তিতির কিছু না বলে মুগ্ধর বুকে মুখ লুকালো। খুব ভালো লাগছে ওর। এত ভালো লাগা কি করে বোঝাবে মুগ্ধকে? যেভাবে হোক ও যে বোঝাতে চায়। মুগ্ধ তিতিরকে নিজের বুকের মধ্যে চেপে ধরে রইল। এত ভালো অনুভূতি এর আগে কখনো হয়নি ওর। এর আগেও অসংখ্যবার চুমু খেয়েছে প্রাক্তন প্রেমিকাদের, কিন্তু আজ মনে হলো জীবনের প্রথম চুমু ছিল এটা, প্রথম অভিজ্ঞতা। তিতিরের আনাড়িপনা ও লজ্জা ব্যাপারটাতে অন্যরকম মাধুর্য এনে দিয়েছে। তিতির ভালোই করেছে ওকে এতদিন অপেক্ষা করিয়ে। অপেক্ষার ফল সুমিষ্ট হয়। মুগ্ধ তিতিরকে কোলে তুলে নিল। তিতিরও গলা জড়িয়ে ধরল, কিন্তু তাকাতে পারল না ওর দিকে। মুগ্ধ ওকে কোলে নিয়ে বারান্দায় রাখা সোফাটায় বসলো। তারপর বলল, চুপ করে আছো যে, কথা বলবে না? তিতির নিচু স্বরে, কি বলবা? কেমন লাগলো সেটা বলো। কি বলবো? তুমি তো সবই বোঝো, আমি আর কি বলবো? বুঝি তো, কিন্তু আমার তিতির পাখিটার মুখে কি শুনতে ইচ্ছে করে না? তিতির মুগ্ধর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, সুখের সমুদ্রে ডুবেছিলাম, মরে যেতে ইচ্ছে করছিল, যদি এত সুখের মুহূর্ত আর না আসে। তিতিরের উষ্ণ নিঃশ্বাস কানে লাগতেই মুগ্ধ কোথায় যেন হারিয়ে গেল। তিতিরের বুকের উপর নিয়ে সোফাতে শুয়ে পড়ল। তিতির উপর হওয়াতে ওর ভেজা চুলগুলো মুগ্ধর মুখের উপর পড়ল। মুগ্ধ চুলগুলোকে সরিয়ে বলল, সুখের সমুদ্রে তো তোমাকে নিয়ে মাত্র পা ভেজালাম, এখনই মরতে চাও? যখন সাঁতার কাটবো তখন কি বলবে? এই কথা শুনে লজ্জায় তিতির আচমকায় উঠে পড়ল। মুগ্ধ আঁচল টেনে ধরতেই তিতির দাঁড়িয়ে পড়ল। মুগ্ধ কাত হয়ে সরে তিতিরকে বসিয়ে দিল। আরে এখনই না তো, বিয়ের পরে। তুই তো মাত্র 17, 18 প্লাস কাজ কি আমি তোমার সাথে করতে পারি বলো? বলল। তিতির কিছু বলল না, শুধু হাসলো। মুগ্ধ ওকে বুকে নিয়ে বলল, ইস, একটু তাড়াতাড়ি বড় হও না, বিয়ে করি।
বড় হওয়ার মন্ত্র থাকলে আজই পড়ে বড় হয়ে যেতাম। তাই সাঁতার কাটার এত ইচ্ছে? তিতির মুগ্ধর বুকে কিল মারতে মারতে বলল। তুমি এত খারাপ কেন? তুমি এত লক্ষ্মী বলে। এমন সময় মুগ্ধর ফোন বাজলো। বংশী ফোন করেছে। মুগ্ধ ফোন ধরলো। বংশী কি বলল তা তো তিতির শুনতে পেল না, কিন্তু তারপর মুগ্ধ বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি নিয়ে এসো। ফোন রাখতে তিতির বলল, কি নিয়ে আসতে বললে? মুগ্ধ হাসলো। তিতির বলল, কি হাস্য যে? না মানে একটা কথা মুখে চলে এসেছিল, বললে তুমি লজ্জায় আমার সামনেই আর আসতে না, তাই গিরে পেরেছি। ওটা ভেবেই হাসলাম। তিতিরের মনে মনে রাগ হলো। সারাদিন রাজ্যের আজে বাজে কথা বলতে থাকে, এখন একদম তুলসী পাতা হয়ে গেছে। কথাটা জানার জন্য মনটা আকুপাকু করলেও আজ জিজ্ঞাসা করতে পারলো না তিতির। বংশী এসে দরজায় নক করতে মুগ্ধ গিয়ে খুলে দিল। পিছন পিছন তিতিরও ঘরে ঢুকলো। তিতিরকে শাড়ি পরা দেখে বংশী বলল, देख लिए साहब, बीवी जी का अब सोटा नहीं लगता। তিতির হাসলো। মুগ্ধ হেসে বলল। হ্যাঁ। মুগ্ধ তিতিরের দিকে তাকিয়ে বলল, এই তুমি কি খাবে? তিতির বলল, খেয়ে না এলাম, আমি আর কিছু খাবো না। খেয়েছি তো সেই 6টা-7টার সময়, এখন তো 10টা বাজতে চললো। হোক। বংশী বলে উঠল, नहीं बीवी जी, ये सही बात नहीं, रात का खाना बहुत जरूरी होता है। মুগ্ধ বংশীকে বলল, তোমার বিজিবির কথা বাদ দাও, ও খাবে কি খাবে না আমি দেখে নেব। তুমি দুজনের জন্য নর্মাল কিছু নিয়ে এসো 11টার দিকে, যেমন ধরো মাছ, ভাত, ভর্তা। সাহাব চিকেন গুতাইয়া হে, ও ভি দিব? ও ওয়াও, অবশ্যই দিবে। বংশী চলে গেল। যাওয়ার সময় মুগ্ধর হাতে একটা বোতল দিয়ে গেল। তিতির জিজ্ঞাসা করলো, এটা কি? এটা দিতেই তো বংশী এসেছিল। হ্যাঁ, কিন্তু জিনিসটা কি? মহুয়া। সেটা কি মদ? ছি, এভাবে বলো না, যদিও ওই টাইপেরই, কিন্তু মহুয়া ইজ মহুয়া, চরম একটা জিনিস। খাসিয়ারা বানায় ফল দিয়ে। মানে কি? মদ তো মদেই। তুমি যদি ওটা খাও আমার ধারে কাছেও আসবে না। ছি, আর তুমি মদ খাও আমি ভাবতেও পারিনি। আমি জানতাম তোমার কোনো নেশা নেই। মুগ্ধ বোতলটা সোফার সামনে টি টেবিলের উপর রেখে তিতিরের কাছে এসে বলল, আরে বাবা, আমাকে একটু বলার সুযোগ দাও। তিতির সরে গিয়ে বলল, কি সুযোগ দেবো? হ্যাঁ, ছি, তুমি মদ খাও ভাবতে আমার গা গোলাচ্ছে। মুগ্ধ তিতিরকে জড়িয়ে ধরে বলল, শোনো তিতি পাখি, আমার সত্যি কোনো নেশা নেই উইদাউট ইউ। ইভেন অকেশনালিও এসব করি না, শুধু বান্দরবান আর কুয়াকাটা গেলে মহুয়াটা খাই, তাও প্রত্যেকবার না, এটা অন্যরকম স্বাদ। আমি প্রথমবার যখন খেয়েছিলাম তখনই ঠিক করে রেখেছি যে বউয়ের সাথে একবার খাবো, সেজন্যই বংশীকে দিয়ে আনিয়েছি। তিতির চোখ বড় বড় করে বলল, আমি খাবো? হ্যাঁ মানে অল্প। তিতির সরে গেল। বিছানায় বসে বলল, অসম্ভব। মুগ্ধ তিতিরের পাশে বসলো। বলল, এক চুমুক খেয়ে ট্রাই করো, ভালো না লাগলে খেও না। তিতির হ্যাঁ না আর কিছু বলল না। প্রসঙ্গ পাল্টালো। বাদ দাও। আচ্ছা, উনি না বলেছিল কোনো কটেজ খালি নেই, তাঁবুতে থাকার ব্যবস্থা করবে? তাহলে পরে আমরা কটেজ কিভাবে পেলাম? ও, এই কটেজটা অলরেডি বুকিং দেয়া, যারা বুক করেছে তারা কাল আসবে, তাই আজ আমাদের দিতে পারলো। ও। মুগ্ধ তিতিরের একটা হাত ধরে বলল, তুমি রাগ করেছো? কেন? মহুয়া আনলাম বলে? না তা না, কিন্তু আমি এগুলো পছন্দ করি না। এই তোমাকে ছুঁয়ে বলছি, নেশা জাতীয় কোনো কিছুই আমি রেগুলার করি না। তিতির আহ্লাদ করে হাসলো। তারপর বলল, আচ্ছা ঠিক আছে। মুগ্ধ হঠাৎই বলল, সিরিয়াসলি তোমাকে শাড়ি পরায় বড় লাগছে, একদম বউ বউ। তিতির হাসলো। মুগ্ধ তিতিরের কোমর ধরে কাছে নিয়ে আসলো। তারপর বলল, পর সব সময় আমার সাথে যখন থাকবে ফর শিওর তুমি খুব বিরক্ত হবে। কেন? এই যে তোমাকে এক মুহূর্তের জন্য ছাড়বো না, যে বুকেই রাখবো। তখন আর এত আকর্ষণ থাকবে না। কে বললো তোমাকে? পুরনো হয়ে যাব না? কিছু জিনিস কখনো পুরনো হয় না, তেমন কিছু মানুষও কখনো পুরনো হয় না। প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি। সত্যি তো? সত্যি। ওদের গল্প চলতেই থাকলো। একসময় বংশী খাবার দিয়ে গেল। তিতির বলল, আমার না তোমাকে নিজের হাতে খাইয়ে দিতে ইচ্ছে করছে। দি। কি সৌভাগ্য, কি সৌভাগ্য, প্লিজ দাও। তিতির এলোমেলো চুলগুলোকে হাত খোপায় বেঁধে কোমরে আঁচল গুজে নিল। মুগ্ধ তাকিয়ে রইল ভ্যাবলার মতো। একদম গিন্নি গিন্নি লাগছে। এই সৌন্দর্য কোথায় ছিল এতদিন? তিতির হাত ধুয়ে ভাত নিল প্লেটে। ভাত মেখে মুগ্ধর মুখের সামনে তুলে ধরল। মুগ্ধ তখনও তাকিয়ে। তিতির বলল, কি হলো, নাও খাও। মুগ্ধ হা করলো। তিতির খাইয়ে দিল। মুগ্ধ বলল, তুমিও খাও।
তুমি খাও, আমার ইচ্ছে করছে না। ওকে, আমিও খাবো না, রাখো। আচ্ছা আচ্ছা খাচ্ছি। বাপ রে বাপ, ব্ল্যাকমেল একটা। তিতিরও খেলো। মুগ্ধ হেসে দিল। খাওয়া দাওয়া শেষ করে তিতির যখন হাত মুখ ধুয়ে প্লেটগুলো গোছাচ্ছিল, পেছন থেকে মুগ্ধ ওকে ধরে নিজের দিকে ফেরালো। কপালে একটা চুমু দিল, তারপর চোখে চোখ রেখে বলল, তোমাকে যতটা বাচ্চা ভাবি ততটা বাচ্চা নও তুমি। ব্ল্যাকমেলের একটা। এই যে এত সুন্দর করে খাইয়ে দিলে, তারপরে এই খোপা, আঁচল, কোমরে গোজা, সব মিলিয়ে পারফেক্ট বউ। এই কথা কেন বললে? আমার সবই তো তোমার পারফেক্ট লাগে। আমার খারাপটা বলো তো। ভালো শুনতে শুনতে আমি টায়ার্ড। তোমার খারাপটা হচ্ছে তুমি খুব কিপটা। কি কিপটামি করেছি? আদর করতে কিপটামি করো সবসময়। নিচ থেকে তো শুধু জড়িয়ে ধরো, আর কিছুই না। আমাকেও করতে দাও না। তিতির লাজুক মুখে বলল। আজ তো দিয়েছি। মুগ্ধ তিতিরের শাড়ির ভেতর দিয়ে কোমরের কার্ভে হাত রেখে বলল। তাই? তিতির একটু নড়ে উঠে বলল, ছাড়ো, সুরসুর লাগে। মুগ্ধ আস্তে আস্তে হাতটা উপরের দিকে উঠাতে লাগলো। তিতির ছটফট করতে লাগলো, সরে যেতে চেয়েও পারল না। মুগ্ধর এক হাত ওকে ধরে রেখেছে। অবশেষে বলল। মুগ্ধ হাত সরিয়ে নিল, ছেড়ে দিল, তারপর বলল, দোহাই লাগে, ছাড়ো, না হলে মরে যাব। তিতির নিচু স্বরে বলল। মুগ্ধ মুচকি হেসে বলল, আমার খুব সুরসুরি লাগছিল। জানি, আমি দুষ্টুমি করছিলাম। তিতির মুগ্ধর কাছে এসে ওকে জড়িয়ে ধরে বলল। এটাতে কখনো কিপটামি করি না আমি। মুগ্ধ ওকে জড়িয়ে ধরে বলল, আর এটাই আমাকে সব থেকে বেশি শান্তি দেয়। যতক্ষণ তুমি দূরে থাকো, উত্তাল সমুদ্রের ঢেউয়ের মতো উথাল পাথাল করতে থাকে বুকের মধ্যে। তারপর যখন এসে জড়িয়ে ধরো, সব ঠান্ডা হয়ে যায়। তখন আমার চেয়ে সুখী মানুষ পৃথিবীতে আরেকটিও পাবে না। তিতির বলল। আমারও একই অবস্থা হয়। কিছুক্ষণ পর মুগ্ধ বলল, এই চলো মহুয়া খাই। তুমি কখন ঘুমিয়ে পড়বে তার ঠিক নেই। আমি কিন্তু অল্প একটু খাবো। অল্পই পাবে, বেশিটা পাবে কোথায়? আমারই লাগবে অতটুকু। খেলে কি নেশা হয়? অল্প খাবো তো, নেশা হবে কোথেকে? তুমি তো বেশি খাবে। আমার তো অভ্যেস আছে রে বাবা। আরো বেশি খেয়ে নেশা হবে না। আর নেশা হলেও তোমার ভয় পাওয়ার কিছু নেই। নেশা হলে আমি খুব ঠান্ডা হয়ে যাই, চুপচাপ বসে থাকি। ও। মুগ্ধ বংশীকে ফোন করে বরফ আনালো। বরফ গ্লাস আর মহুয়ার বোতল নিয়ে ওরা বারান্দায় চলে গেল। মুগ্ধ গ্লাসে ঢেলে এগিয়ে দিতেই তিতির বলল, পানি মেশাবে না? আরে এটা ওই টাইপের না বাবা, এটা মহুয়া। পানি মেশানো লাগে না, পানি মেশালে টেস্টই চলে যাবে। ও। মুগ্ধ এক গ্লাস খেয়ে ফেলেছে। তিতির তখনও একটুখানি হাতে নিয়ে বসে রয়েছে ওর পাশে, মুখে দেয়নি। মুগ্ধ তা দেখে বলল, খেতে যদি একান্তই ইচ্ছে না করে জোর করে খেও না। না তেমন কিছু না। তিতির মুখে দিল। ঘ্রাণটা সুন্দর, খেতেও টেস্টি, কিন্তু গলা দিয়ে নামার পর কেমন যেন লাগলো। কয়েক সেকেন্ড যাওয়ার পর তিতির বলল, ওয়াও গ্রেট। কি? টেস্টটা খাওয়ার কতক্ষণ পরে বেশি ভালো লাগে। মুগ্ধ হেসে বলল, বলেছিলাম। গ্লাসের টুকু শেষ করে তিতির বলল, আমি আরো খাবো। পাগল, নেশা হয়ে যাবে তোমার। না না না, হবে না, প্লিজ আর একটু দাও না। না বাবা, এমন করো না। টেস্টটা অনেক ভালো বলে তোমাকে আমি টেস্ট করিয়েছি, তার মানে এই না যে আমি তোমাকে আরো দিতে পারি। এটা অনেক কড়া। মুগ্ধ কিছু বুঝে ওঠার আগেই তিতির বোতলে মুখ লাগিয়ে ঢকঢক করে খেতে লাগলো। তারপর মুগ্ধ টেনে নিয়ে বলল, ইস, কেন যে আনতে গেলাম। কেন? খুব ভালো করেছো আনতে দিয়ে, খুব মজা তো। ততক্ষণে তিতিরের কথা জড়িয়ে যাচ্ছিল। মুগ্ধ আর খেলো না। তিতির সোফায় হেলান দিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই মুগ্ধ বুঝলো তিতির ঘুমিয়ে পড়েছে। যাক বাবা, বেঁচা গেল। নেশার আগে ঘুমিয়ে পড়ল। মুগ্ধ কিছুক্ষণ তাকিয়ে রইল তিতিরের ঘুমন্ত মুখটার দিকে। ইস, পৃথিবীর সব সুখ যেন এই মুখটার মাঝে। মুগ্ধ এগিয়ে তিতিরের কপালে একটা চুমু দিল। চুমু দিয়ে আর উঠতে পারল না। তিতিরও শার্টের কলার ধরে ফেলেছে কখন যেন। ছাড়াতে যেতেই তিতির চোখ খুলে বলল, আগে বলো খুলবে। মুগ্ধ অবাক। কি খুলবো? এই পচা শার্টটা। পচা? এটা তো তোমারই পছন্দের শার্ট, তুমি দিয়েছিলে। না, এটা খুব পচা। এটা তোমার বুকের লোমগুলোকে ঢেকে রেখেছে। আমি কিচ্ছু করতে পারছি না। মুগ্ধ বুঝে গেল নেশা ভালোভাবেই হয়েছে, হবেই তো। বোতল মুখে লাগিয়ে গিলছে। পাগলি একটা, ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিতে হবে। মুগ্ধ ওকে কোলে নিতে যাচ্ছিল। তিতির বলল, খবরদার, এভাবে কোলে নেবে না। শার্ট খোলা আগে। মুগ্ধ অগত্যা শার্ট খুলল। তিতির সেটাকে ছুঁড়ে ফেলে দিল। শার্টটা ঘরের দরজায় লেগে মাটিতে পড়ল। মুগ্ধ বলল, খুশি? তিতির সে কথার উত্তর না দিয়ে মুগ্ধকে ধাক্কা দিয়ে শুয়ে দিল সোফার উপর। ওর বুকের মধ্যে মুখ ডুবিয়ে ঘ্রাণ নিল কতক্ষণ, তারপর অজস্র চুমুতে ভরিয়ে দিল মুগ্ধর বুকটা।
মুগ্ধর তখন পাগল প্রায় অবস্থা। চুমু দিতে দিতে একসময় তিতির ওর গলাতেও চুমু দিল, তারপর গালেও দিল। মুগ্ধর মুখটা ধরে বলল, শোনো তিতির, তোমার নেশা হয়ে গেছে, চলো ঘরে গিয়ে ঘুমোবে। উফু, এমন পূর্ণিমা রাতে এত সুন্দর পরিবেশে কেউ ঘুমা? ঘুমায়। জানো কেন আজকে থাকতে চেয়েছিলাম? কেন? তুমি আমাকে যতবার কিসি করতে চেয়েছো আমি দেইনি, পরে খারাপ লেগেছে। আমি জানতাম থাকলে একসাথেই থাকবো, আর তুমি আমাকে কিস্তি করতে চাইবে, তখন আমি আর বাধা দিব না, সেজন্য থাকতে চেয়েছি। আমি যদি সুযোগ নিয়ে আরো অনেক কিছু করে ফেলতাম তখন? উত্তর দিল না। তিতির বলল, জানো তুমি যখন কিস্তি করছিলে তখন আমি কেন কেঁদেছিলাম? জানতে তো চেয়েছিলাম, তুমি বলনি। তুমি এত সুন্দর আদর করে ধরেছিলে আমাকে, আর এত সুন্দর করে কিছু করছিলে যে আমার বুকের ভেতর কেমন যেন অস্থির অস্থির করছিল। আমি সেই অস্থিরতা সহ্য করতে পারছিলাম না, কেমন যেন, সেজন্যই কান্না এসে গিয়েছিল আর আমি কেঁদে ফেলেছিলাম। মুগ্ধ তিতিরের মুখটা নিজের বুকে রেখে বলল, ওহ আহারে। তিতির মুখটা আবারও তুলল, মুগ্ধের চোখের দিকে তাকিয়ে বলল, এই শোনো না, তখন আমি আবেশে কোনো এক অন্য দুনিয়ায় চলে গিয়েছিলাম, কিছুতেই বুঝতে পারিনি তুমি কিভাবে আমাকে কিছু করছিলে আর আমার কেমন অনুভূতি হয়েছিল। শুধু অস্থির অস্থির লাগাটা বুঝতে পেরেছিলাম। আমাকে আর একবার কিছু করবে? মুগ্ধ হাসলো আর ভাবলো, ইস কি ইনোসেন্ট, নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ বলে মনে হচ্ছিল। তিতির ওকে চুপ করে থাকতে দেখে বলল, ভাবছো তো নিজে না করে তোমার কাছে চাইছি কেন? আমি তো জানি না কিভাবে করতে হয়, তখন তো বুঝতে পারিনি। আমাকে একটু শিখে দাও না, আমিও তোমার মতো করে তোমাকে আদর করতে চাই। মুগ্ধ তিতিরকে সরিয়ে উঠে বসলো, তারপর দাঁড়ালো। তিতির বলল, দাও না প্লিজ, আর কখনো তোমাকে ফিরিয়ে দিব না। মুগ্ধ এসে তিতিরকে কোলে তুলে নিল, তারপর ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল। তিতির বলল, কিসি না করে ঘুমোবো না? তিতির এখনো মুগ্ধের গলা ধরে আছে। মুগ্ধ বলল, জানি। মুগ্ধ তিতিরের কানের নিচ দিয়ে চুলের ভেতর হাত গলিয়ে ওর মুখটা কাছে নিয়ে এলো, তারপর তিতিরের ঠোঁটে চুমু খেলো। তিতিরও একসময় মুগ্ধর গলা জড়িয়ে ধরলো। মুগ্ধ যখন ছাড়তে চাইলো তিতির ছাড়লো না, পারলেও মুগ্ধর গলায় ঝুলেই উঠে আসে। মাঝে মাঝে আবার কামড়ও দিচ্ছিল। কিছুক্ষণ পর তিতির মুগ্ধকে ছেড়ে হাঁপাতে লাগলো। মুগ্ধ উঠে যাচ্ছিল, তিতির ধরে রাখলো। মুগ্ধ হেসে জিজ্ঞাসা করলো, কি আরো? তিতির এক্সাইটমেন্টে নেশার ঘুমের মধ্যে কি যে বললো বুঝতে পারলো না। মুগ্ধ জিজ্ঞাসা করলো, বুঝিনি, কি বললে, আবার বলবে? তোমার এক্স গার্লফ্রেন্ডদেরকে এইভাবেই কিস্তি করতে? আরে না। তাহলে কিভাবে করতে? কেন এসব জিজ্ঞেস করছো? তিতির কান্না করে দিল। বলো না। এভাবে করতাম না, তুমি আবার কাঁদছো কেন? এভাবে চুলের ভিতর হাত দিয়ে করতে? না। এভাবে চুলের ভিতর হাত দিয়ে ধরতে? না। ওপরের ঠোঁটটা কি? তো তিতিরের মুখ চেপে ধরে চোখের দিকে তাকিয়ে বলল, শোন পাগলি, আমি কখনো কাউকে এভাবে আদর করিনি। যতটা ভালোবাসলে এভাবে আদর করা যায় ততটা ভালো শুধু তোকেই বেসেছি। আর তোর পরেও আমি অন্য কোনো মেয়েকে স্পর্শ করব না। মাথায় কিছু ঢুকেছে? তিতির মুগ্ধকে জড়িয়ে ধরে বলল, বাঁচালে। তিতিরের পাগলামি দেখে মুগ্ধর নিজেরই মাথা ঘুরছিল। ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরে শুয়ে রইল মুগ্ধ। একসময় ঘুমিয়েও পড়ল তিতির। হয়তো কাল ঘুম থেকে উঠে তিতিরের কিছুই মনে থাকবে না, কিন্তু মুগ্ধর জীবনে তিতিরের সাথে বিয়ে, সংসার, আরো যত কিছুই হোক না কেন, আজকের এই স্পেশাল রাতটা চির স্মরণীয় হয়ে থাকবে। সেই পাগলি তিতির আর আজকে তিতিরের মধ্যে অনেক পার্থক্য। 4 বছর পর্যন্ত সত্যিই কোনো পার্থক্য ছিল না। গত 7 মাসে যেন হঠাৎই বড় হয়ে গেল। তিতির ডান দিকে কাত হয়ে নিজের হাতের উপর মাথা শুয়ে আছে। এই বিছানায় ওর বউ হয়ে শোবার কথা ছিল, আর আজ অসুস্থ হয়ে শুয়ে আছে। ভাগ্যে বিশ্বাসী ছিল না মুগ্ধ, তাই বোধহয় ভাগ্যবিধাতা বুঝিয়ে দিল তিনি চাইলে কি থেকে কি হয়ে যেতে পারে। 7 মাস আগে তিতির না মুগ্ধ শুয়েছিল এখানে। কপালে তিতিরের হাতের স্পর্শ পেতেই চোখ খুলে ওকে দেখতে পেয়েছিল মুগ্ধ। আজকালও খানিকটা এরকম ব্যাপার ঘটেও কপালে স্পর্শ পায়, কিন্তু চোখ খুলতেই বুঝতে পারে সবটা স্বপ্ন ছিল। সেদিন চোখ খুলে দেখছিল সবুজ পাড়ের হালকা কলাপাতা রঙের শাড়ি পরে মাথার কাছে বসে আছে তিতির, চুলগুলো খোলা। আহ কি অপূর্ব লাগছে। কোনো অকেশন ছাড়াই শাড়ি পরলে বুঝতে হবে কোনো সুখবর আছে। তাই বুঝে মুগ্ধ তিতিরের হাতটা কপালের উপর থেকে সরিয়ে বুকের মধ্যে নিয়ে বলল, আমার বউটা আজ কি সুখবর দেবে? তিতির হাতটা ছাড়িয়ে নিচ্ছিল, মুগ্ধ ছাড়ছিল না, উল্টে 2 লাইন গান শুনিয়ে দিল। ছেড়ো না হাত, দেব না গো যেতে, থাকো আমার পাশে। তিতির বলল, উফ
কেন ছাড়ছি সেটাও তো বুঝতে পারছি না। মুগ্ধ ছাড়লো। তিতির দরজার কাছে দাঁড়িয়ে বাইরে উকি মারলো না, কেউ নেই। দরজাটা আস্তে করে লাগিয়ে দিল। তারপর মুগ্ধর পাশে এসে শুয়ে পড়ল। মুগ্ধ তিতিরকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখলো। তিতির মুগ্ধর গালে হাত বুলিয়ে বলল, অনেক বড় কোনো সুখবর দেবো আজ, যা আগে কখনো দিইনি। এর চেয়ে বড় সুখবর আর হতেই পারে না। হোয়াট? কিভাবে সম্ভব? বুঝতে পেরেছো আমি কিসের কথা বলছি? হ্যাঁ, তুমি প্রেগনেন্ট। এর চেয়ে বড় সুখবর আর কিছু হতে পারে না। কিন্তু কিভাবে সম্ভব? আমি তো কিছুই করিনি। তিতির ওকে সরিয়ে দিল। দেখ মুডটাই নষ্ট করে দে। এই না না, বলো বলো, দুষ্টুমি করছিলাম তো। তিতির তবু মুখ ঘুরিয়ে রইল। মুগ্ধ তিতিরের কান ধরে বলল। তিতির মুগ্ধের দিকে তাকিয়ে মিষ্টি হাসলো। তারপর বলল, তোমার এই বিছানায় আমার জন্য পার্মানেন্টলি জায়গা করো, শীঘ্রই আসছি। মানে কি, বিয়ের কথা বলছো? হ্যাঁ, কাল বাসায় একটা প্রপোজাল এসেছিল। বাবা ওটার কথা আমাকে বলতেই আমি তোমার কথা বাবাকে বলে দিয়েছি। মুগ্ধ লাফিয়ে উঠে বসলো, বলল, আল্লাহ, মুখ তুলে তাকিয়েছেন। তারপর কি হলো? তিতিরও উঠে বসেছে ততক্ষণে, বলল, তারপর সব জিজ্ঞেস করলো তোমার ব্যাপারে। আমি বললাম। তারপর মা আর ভাইয়া ভাবিকে ডেকে সবটা বলল বাবা। সব শুনে বোধহয় সবারই পছন্দ হয়েছে, তাই বলেছে প্রপোজাল পাঠাতে। উফ, বিশ্বাস করো এত সহজে সবাই মেনে নেবে ভাবিনি। ওয়াও, গ্রেট। জানো, ভাইয়া তো হাসছিল আর বলছিল তুই এতদিন প্রেম করেছিস টেরই পাইনি। ছোটবেলায় তুই এত শান্ত থাকতি যে বাসায় কোনো বাচ্চা আছে বোঝাই যেত না। সেরকমই হলো ব্যাপারটা। হুম। মুগ্ধ তিতিরের কপালে চুমু দিয়ে বুকে টেনে নিল। তারপর বলল, তিতির, কি যে ভালো লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। অবশেষে আমার এতদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। তিতির হেসে বলল, আর আমারও। এবার বাইরে চলো, পিউ স্নিগ্ধ সবাই বাসায়। আর তোমারও তো অফিস যেতে হবে। ও হ্যাঁ, তুমি যাও, আমি একেবারে রেডি হয়ে বের হচ্ছি। পরে শুক্রবারই মুগ্ধ ফুল ফ্যামিলি সহ প্রপোজাল নিয়ে গেল তিতিরের বাসায়, শুধু বাবা ছাড়া। কারণ মুগ্ধর বাবা 2 বছর আগে একটা অপারেশনে গিয়ে মারা যায়। কথাবার্তা বলে দুই ফ্যামিলিকে পছন্দ করলো। মুগ্ধর মা চাইলো আগামী মাসের মধ্যে বিয়ের কাজ সেরে ফেলতে। তিতিরের বাবা মাও রাজি হয়ে গেল। ডিনারও সেরে ফেললো। তারপর হঠাৎ তিতিরের বাবা বলল, কি রে তান্না, কখন আসবে? আজ ও বাইরে গেল কেন? ভাবি বলল। মুগ্ধর বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল তান্না নামটা শুনে। তান্না? কোন তান্না? 3-4 বছর আগে যাকে মেরে এই এলাকা ছেড়ে চলে যেতে হয়েছিল সেই তান্নাই কি তিতিরের ভাই? সর্বনাশ, তাহলে তো সব শেষ। মুগ্ধ তরতর করে ঘামছিল। সেই তান্না যেন না হয়। সেই তান্নাই যদি হয় তাহলে সারা জীবনের জন্য ও হারাবে তিতিরকে। আল্লাহ কি এতটা নিষ্ঠুর হবে? হঠাৎ লাল শাড়ি পরা তিতির এসে দাঁড়ালো ওর পাশে, বলল, তোমার কি হলো? মুখটা এমন লাগছে কেন? না, কিছু না। তিতিরকে যে মুগ্ধ কি বলবে তাও বুঝতে পারছিল না। কিছুক্ষণের মধ্যে তান্না চলে এলো। ড্রয়িং রুমে ঢুকে কি অমায়িক ভঙ্গিতে মুগ্ধর মাকে সালাম দিয়ে বলল, সরি আন্টি, আমি অনেক দেরি করে ফেললাম। তারপর মুগ্ধর দিকে চোখ পড়তেই তান্না দাঁড়িয়ে পড়ল। অবাক হয়ে তাকিয়ে রইল মুগ্ধর দিকে। মুগ্ধ প্রাণপণে আল্লাহকে ডাকছিল যেন এই মুহূর্তে ওর মৃত্যু হয়। কারণ এরপরই যেভাবে তিতিরকে ওর জীবন থেকে কেড়ে নেওয়া হবে তাও সহ্য করতে পারবে না। শেষবারের মতো তিতিরের হাসি মুখটা দেখে নিল। এরপর থেকে তো তিতিরের জীবন থেকে সব হাসি শেষ হয়ে যাবে। চোখের সামনে ভেসে উঠল সেই দিনটা। সেদিনও ছিল শুক্রবার। মুগ্ধ নিজের রুমে বসে তিতিরের সাথে ফোনে কথা বলছিল। হঠাৎই কলিং বেল বেজে উঠল। মুগ্ধ পাত্তা দিল না। আবার বাজতেই তিতির বলল, কি হলো, দরজা খুলছো না যে? আরে বাসায় তমাল সম্রাট ওরা আছে, কেউ নিশ্চয়ই খুলবে। অযথা আমি আমার বউকে রেখে দরজা খুলতে যাব? তিতির বলল, যেন আমি কাছে আছি। এরপর পরপর কয়েকবার বেল বাজতেই মুগ্ধ বলল, আচ্ছা, আমি পরে কল দিচ্ছি। ঠিক আছে। দরজা খুলতেই দেখলো ওদের বাসার বাড়িওয়ালার ছেলে মিথুন আর মিথুনের ফ্রেন্ড তান্না দাঁড়িয়ে। দুজনাই মুগ্ধর চেয়ে 2-1 বছরের ছোট। মুগ্ধ বলল, আরে তোমরা যে, এসো এসো। ভেতরে ঢুকে মিথুন বলল, মেহবুব ভাই, আপনারা বাসা নেওয়ার সময় যে কন্ডিশনগুলো দেওয়া হয়েছিল তা কি আপনারা ভুলে গিয়েছেন? মুগ্ধ অবাক হয়ে বলল, না তো, ভুলবো কেন? কি হয়েছে? একটু আগে আপনাদের ফ্ল্যাটে একটা মেয়ে ঢুকেছে। এটা হতেই পারে না। প্রথমত, কেউ মেয়ে নিয়ে আসবে না। দ্বিতীয়ত, আমি আজ সারাদিন বাসায় কেউ এলে আমি জানতাম। তান্না বলল, ভাইয়া, আমি যখন উঠছিলাম আমি নিজে দেখেছি। বলো কি? জি। মুগ্ধ বলল, আচ্ছা, আমার কথা বিশ্বাস না হলে তোমরা বাসা সার্চ করতে পারো। মিথুন বলল, তাই করতে হবে। মুগ্ধ বলল, এসো। মিথুন বলল,
তান্না তুই যা, আমি দরজার সামনেই থাকি যাতে এদিক দিয়ে পাচার করতে না পারে। মুগ্ধ তান্নাকে নিয়ে গেল। প্রথমে সম্রাটের রুমে ঢুকে দেখলো কেউ নেই। মুগ্ধ ভাবলো সম্রাট কি বাইরে গেল, কখন গেল, না বলে গেল। এরপর মুগ্ধ রুম খুঁজে ওরা তমালের রুমে যেতে নিয়ে দেখলো দরজা ভেতর থেকে লাগানো। তান্না বলল, কি বুঝলেন? মুগ্ধ দরজায় নক করলো। তোমাল, এই তোমাল, দরজা খোল। কোনো সারা শব্দ পাওয়া গেল না। তান্না কয়েকবার দরজায় ধাক্কা দিল। ততক্ষণে মিথুন চলে এসেছে তমালের দরজার সামনে। তারপর আরো কয়েকবার নক করার পর ভেতর থেকে দরজা খুলে বেরিয়ে এলো তমাল। পেছনে ওড়না দিয়ে ঘোমটা টানা একটা মেয়েটাকে চিনতে কষ্ট হলো না মুগ্ধর। তমালের গার্লফ্রেন্ড সুপ্তি। কিন্তু তমাল ওকে বাসায় নিয়ে আসার মতো বোকামিটা কেন করলো? আর যদি আনেও মুগ্ধকে একবার জানানোর প্রয়োজন মনে করলো না? এত বড় মুখ করে বলা কথা এখন কোথায় যাবে মুগ্ধর? মিথুন বলল, এই মেয়ে ব্যাচেলর বাসায় আসতে পারছো আর মুখ দেখাইতে শরম? ঘোমটা দিয়া তো ঘোমটার অসম্মান করলা, দেখি মুখ দেখাও। তমাল বলল। তান্না বলল, শালা চোরের মার বড় গলা। তারপর মুগ্ধর দিকে তাকিয়ে বলল, এই যে মেহবুব ভাই, এবার কি বলবেন? খুব তো বলেছিলেন মেয়ে আনেন না বাসায়, এটা কি বের হলো রুম থেকে? মুগ্ধ কিছু বলার আগে মিথুন বলল, আরে এগুলা মেয়ে নাকি সস্তা কতগুলা? মুগ্ধ বলল, এবার বেশি বেশি হয়ে যাচ্ছে, মেয়েটাকে যেতে দাও, বাকিটা আমরা বুঝে নিচ্ছি। মুগ্ধ জানে সুপ্তি এলাকারই মেয়ে, ওর মুখটা কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হবে। মিথুন বলল, আপনাদের সাথে তো বুঝবো আসল বোঝা, আগে এই শালাটার সাথে বুঝে নেই। সুপ্তির গায়ে ধাক্কা মেরে বলল, চুলকানি বেশি না, তাই ব্যাচেলার বাসায় আসো। এ কথা শুনে তমাল মিথুনের মুখে একটা খুশি বসিয়ে দিল। সেই ফাঁকে মুগ্ধ সুপ্তিকে ফ্ল্যাট থেকে বের করে দিল। সুপ্তি দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে গেল। তান্না দৌড়ে ধরতে চাইলো, মুগ্ধ ওকে ধরে আটকে রাখলো। তান্না বলল, মিথুন, তোরে আমি কইছিলাম সবগুলোর গুরু এইটা, দেখ মেয়েটারে কেমনে বাইর কইরা দিল। মিথুন তখন ব্যস্ত ছিল তমালের ঘুষির জবাব দিতে। মুগ্ধ বলল, তোমরা যা ইচ্ছে ভাবতে পারো, কিন্তু ও একটা মেয়ে, ভুল করে ফেলেছে হয়তো একটা, তাই বলে ওকে এভাবে অপমান করাটাও ঠিক না। ও তো তোমার আমার মতোই কারোর বোন, তাই না? মিথুন উঠে এসে মুগ্ধর কলার ধরলো। তান্না বলে উঠল, শালা বানি দেয়া বন্ধ কর, তোর এত লাগে কেন? সব একই চক্র না? তোর গার্লফ্রেন্ডও নিশ্চয়ই আসে দেখেই বন্ধুটারে সাপোর্ট দিচ্ছি, যাতে তুই ধরা খাইলে বন্ধু সাপোর্ট দেয়। সবগুলো মাগিবাজ। মুগ্ধ বলল, তান্না, মুখ সামলে কথা বলো। আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আর একটা কথা বলার সাহস দেখিও না, তাহলে কপালে দুর্ভোগ আছে। কেন, তোর গার্লফ্রেন্ডের রেট কি 2 টাকা বেশি নাকি? এরপর মুগ্ধ হাত ধরে রাখতে পারেনি নিজেকে। উম্মাদের মতো মেরেছিল সেদিন তান্নাকে, কোনো হুঁশ জ্ঞান ছিল না। মিথুন শত চেষ্টা করেও থামাতে পারেনি। মার খেয়ে তান্না দৌড়ে সিঁড়িতে চলে গেল নামার জন্য। মুগ্ধ দৌড় দিয়ে ধরে ফেলেছিল, মারতে মারতে নামিয়েছিল সিঁড়ি দিয়ে, পুরো সিঁড়ি রক্তে মেখে গিয়েছিল। তারপর রাস্তায় ফেলে কি মারটাই না মেরেছিল মুগ্ধকে। সাথে মুগ্ধ শুরু করেছিল বাপ মা তুলে অকথ্য ভাষায় গালাগালি। রাস্তায় মানুষের ভিড় হয়ে গিয়েছিল। একজন থামাতে যেতেই মুগ্ধ তাকে এমনভাবে ধাক্কা দিয়েছিল যে তা দেখে কেউ আর আগানোর সাহস করেনি। তারপর একসময় মার খেতে খেতে যখন তান্না অজ্ঞান হয়ে যায়, তখন ওকে ছাড়ে মুগ্ধ। হঠাৎ কলিং বেল বেজে উঠতে মুগ্ধর ভাবনায় লাগাম পড়ল। উঠে গিয়ে দরজা খুলল। মা এসেছে। ভেতরে ঢুকে জিজ্ঞাসা করলো, তিতির কোথায়? আমার ঘরে। মা সোজা মুগ্ধর ঘরে চলে গেল। মুগ্ধ দরজা লাগিয়ে ঘরে ঢুকতেই মা বলল, এ কি অবস্থা হয়েছে মেয়েটার? রান্না বলল। মা বিছানায় তিতিরের পাশে বসেছে। মুগ্ধ চেয়ার টেনে বসে বলল, তুমি জানলে কিভাবে যে ও এসেছে? পিউ ফোন করেছিল। ও। মা আবারও বলল, মেয়েটার চোখ দুটো গর্তে ঢুকে গেছে, চেহারার মাধুর্যটাই চলে গেছে। ডাকাত ফ্যামিলি একটা। বাদ দাও না মা। কেন বাদ দিব? ওর ওই ডাকাত ফ্যামিলির জন্যই আজ আমার সংসারে কোনো শান্তি নেই, সুখ নেই, আনন্দ নেই। যতটুকু ছিল তাও শেষ করে দিয়েছে। এতদিনে তোর বউ এসে নাতি নাতনিতে ঘর ভরে যাওয়ার কথা ছিল। ওর জন্য বিয়ে করলি না, 4 বছর অপেক্ষা করলি ওর স্টাডির জন্য। লাভ কি হলো? উল্টো অপমানিত হয়ে ফিরে আসতে হলো। এখনো বিয়ে করছিস না, বয়স চলে যাচ্ছে। তুই শুধুই ওর জন্য অপেক্ষা করছিস। দুনিয়া উল্টে গেলেও ওর ফ্যামিলি কোনোদিনও মানবে না, আর ও পারবেও না ওর ফ্যামিলি ছেড়ে আসতে। মা, এখন কি এসব বলার সময়? অবশ্যই, ইভেন এখনই পারফেক্ট সময়। দেখো ওর অবস্থা। এসব দেখেও যে ফ্যামিলি ইগো নিয়ে বসে থাকতে পারে তারা বিবেকহীন। তাই ওর আশা এবার চিরদিনের জন্য ছেড়ে দে।
তুই বুদ্ধিমান ছেলে, জানি এর বেশি কিছু আর তোকে বলতে হবে না। মুগ্ধ চুপ। মা এবার প্রসঙ্গ পাল্টালো। ওকে নাকি ঘুমের ওষুধ দিয়েছে? ঘুমের ইনজেকশন। তাহলে বাসা যাবে কি করে? দেখ, তুই ওকে বাসায় এনেছিস, এটা নিয়ে না ওর ভাই আমাদের উপর আবার ঝামেলা করে। না মা, ডাক্তার বলে দিয়েছে জাস্ট 3-4 ঘন্টা ঘুমোবে, তারপর না উঠলে ডেকে উঠিয়ে নিয়ে আসবে। মা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এর চেয়ে অনেক ভালো হতো ইকরাকে যদি বিয়ে করতি। এসব আমার আর ভালো লাগে না। মা, ইকরাকে আমি পছন্দ করি না। যাকে পছন্দ করো তার কাছে তো তোমার ভালোবাসার দাম নেই, তাই যে তোমাকে পছন্দ করে তাকে তোমার বিয়ে করা উচিত। ইকরার মতো লক্ষ্মী মেয়ে কতটা চায় তোকে। ও তোর বউ হলে সারা জীবন তোর পায়ের কাছে পড়ে থাকতো। বউ কি পায়ের কাছে পড়ে থাকার মতো জিনিস মা? মা মেজাজ খারাপ করে তাকিয়ে রইল। মুগ্ধ বলল, তিতিরের কাছে আমার ভালোবাসার দাম নেই, এটাও তুমি ভুল বলেছো মা। হ্যাঁ, দাম আছে, কিন্তু ওর কাছে ওর ওই ডাকাত ফ্যামিলির ভালোবাসার দাম তার চেয়েও বেশি। সেটাই কি স্বাভাবিক না? না, স্বাভাবিক না। আমি যে ফ্যামিলি ছেড়ে তোর বাপের সাথে চলে এসেছিলাম, তার মানে কি এই যে আমি আমার ফ্যামিলিকে ভালোবাসতাম না? তা বলিনি মা, সবার তো আর সেই সাহসটা থাকে না। শোন মুগ্ধ, বিয়ে করে ফেললে সব ফ্যামিলি একসময় মেনে নেয়। আমাদের ফ্যামিলিকে মানেনি, তুই হওয়ার পর মেনেছে, কিন্তু মেনেছিল ঠিকই। তিথি যদি চলে আসতো, তোকে বিয়ে করতো, ওর ফ্যামিলিও একসময় মেনে নিত। বা তোমাদের সময় পালিয়ে বিয়ে করার একটা ট্রেন্ড ছিল, যা এখন নেই। কতক্ষণ রক্তচক্ষু নিয়ে মা তাকিয়ে থেকে ঘর ছেড়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় বলে গেল, যা ইচ্ছে কর। এত মানুষ মরে, আমি মরি না কেন কে জানে। একটা দীর্ঘশ্বাস ফেলে তিতিরের দিকে তাকালো মুগ্ধ। মায়ের উপর রাগ হচ্ছে না মুগ্ধর, হচ্ছে না তিতিরের উপরেও। দুজনেই হয়তো তাদের যার যার জায়গা থেকে ঠিক। শুধু মুগ্ধই ভাঙার সেতুর রেলিং ধরে ঝুলে আছে। সেদিন তান্না খুব স্বাভাবিকভাবে মুগ্ধর সামনে এসে হাত বাড়িয়ে দিয়েছিল হ্যান্ডশেক করার জন্য। তিতিরের বাবা বলেছিল, এ আমার ছেলে। মুগ্ধ হ্যান্ডশেক করলো। তান্না বলল, বাবা, পরিচয় করাতে হবে না, উনি আমাকে ভালোভাবে চেনেন। তিতির বলে উঠল, তোমরা একে অপরকে চেনো? তান্না বলল, হ্যাঁ চিনি, খুব ভালোভাবে চিনি। তো ভাইয়া, আপনি আমার বোনকে বিয়ে করতে চান? সত্যি আমি অবাক। কেন, আপনার সেই গার্লফ্রেন্ডের খবর কি? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।